ওয়েলকাম টু কেমিস্ট্রি বাই নজ। তো আজকে আমরা ফিজিক্যাল কেমিস্ট্রি 3 থার্ড ইয়ারের ম্যাথমেটিক্যাল বেশ কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। তো এর জন্য আমি তোমাদের হ্যান্ড নোট পিডিএফ ফাইলটা গুগল ড্রাইভে রেখে দিয়েছি, তোমরা ওখান থেকে নিয়ে নিতে পারবা। আর আমি এখন জাস্ট হ্যান্ড নোট দেখে তোমাদের কিছু জটিল জটিল ইকুয়েশনগুলো একটু সহজ করে দিব। দেখো, আমাদের ফার্স্ট চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি ম্যাথমেটিক্স আছে এই ফিজিক্যাল কেমিস্ট্রি 3-এর ফার্স্ট চ্যাপ্টার, অর্থাৎ রাসায়নিক গতিবিদ্যাতে সবচেয়ে বেশি ম্যাথ আছে, ঠিক আছে। তো টাইপ 1 আমি আসলে ম্যাথগুলোকে বিভিন্ন টাইপে ভাগ করেছি, যেমন টাইপ 1-এ আমি বেশ কিছু ম্যাথ রেখেছি। তো এইভাবে আমি এই ফার্স্ট চ্যাপ্টার থেকে টোটালি 3টা টাইপ খুঁজে পেয়েছি, এই 3 টাইপের ভিতরে তোমাদের ম্যাথটা এসে থাকে। তো দেখো, টাইপ 1-এ যে ম্যাথগুলো আসে, ফার্স্ট ম্যাথটা হচ্ছে 2AP, হ্যাঁ 2A 2P, মানে 2A হচ্ছে বিক্রিয়ক আর P হচ্ছে প্রোডাক্ট, উৎপাদ, ঠিক আছে। 2A এর অর্থ কি, মানে এখানে দুইটা বিক্রিয়ক আছে। 2A মানে কি, দুইটা বিক্রিয়ক আছে। P মানে হচ্ছে উৎপাদ তৈরি হচ্ছে, প্রোডাক্ট। তো এইরূপ একটা বিক্রিয়ায় বেগ ধ্রুবকের মান দেওয়া আছে, বলছে যদি A এর প্রাথমিক ঘনমাত্রা এত হয় তবে বিক্রিয়ার অর্ধ জীবন কত হবে। হ্যাঁ, তো দেখো এই অর্ধ জীবনের একটা সূত্র আছে, কিন্তু আমরা এই অর্ধ জীবনের সূত্রটা আসলে বের করব কিভাবে, কারণ আমরা জানি যে রিঅ্যাকশন তো দুই ধরনের হয়, তাই না। রিঅ্যাকশন বলো বা বিক্রিয়া বলো, এরা তো আসলে দুই ধরনের হয়। একটা হচ্ছে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন বা প্রথম ক্রম বিক্রিয়া, আর একটা হলো সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন বা দ্বিতীয় ক্রম বিক্রিয়া। সাধারণত এই দুইটার ভিতরে তোমাদের ম্যাথ এসে থাকে, এছাড়া শূন্য ক্রম আছে, তৃতীয় ক্রম আছে, ওগুলো আমাদের আলোচনার বিষয় না। আমাদের ম্যাথ এসে থাকে প্রথম ক্রম আর দ্বিতীয় ক্রমের ভিতরে। তো যে কোনো ম্যাথ আমাদের আগে আইডেন্টিফাই করতে হবে যে সেটা আসলে ফার্স্ট অর্ডার নাকি সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। খেয়াল করো, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন মানে কি, যে বিক্রিয়ার ঘনমাত্রা শুধু যে বিক্রিয়ার হার শুধু বিক্রিয়কের ঘনমাত্রার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, যেমন এটাকে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন বলে। এখানে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনগুলোতে সাধারণত একটাই বিক্রিয়ক পাওয়া যায়। আচ্ছা, সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন বিক্রিয়ক আর বিকারক উভয়ের ঘনমাত্রার উপরে নির্ভরশীল। ক্লিয়ার? আমরা এভাবে লিখতে পারি A + B 2P, মানে এখানে একটা বিক্রিয়ক থাকতে পারে, একটা বিকারক থাকতে পারে, উভয়ের ঘনমাত্রার উপরে ডিপেন্ড করে। তার মানে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনে অবশ্যই দুইটা বিক্রিয়ক বা একটা বিক্রিয়ক একটা বিকারক থাকবে। তাহলে দেখো তো, যারা 2A বলবে, 2A থেকে যখন প্রোডাক্ট তৈরি হবে, এটা কোন অর্ডার রিঅ্যাকশনের ভিতরে পড়ে? অবশ্যই সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন, কারণ এখানে যদি শুধু A থাকতো, এরকম থাকতো A থেকে প্রোডাক্ট, তাহলে এটা হতো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। কিন্তু আছে 2A মানে কি দুইটা বিক্রিয়ক, তাহলে এটা হবে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন, ঠিক আছে। তাহলে এইখানে যে সমীকরণগুলো আমরা বের করব বা ব্যবহার করব, সবগুলো হবে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের সমীকরণ। তাহলে আমরা তো পড়ে এসছি, মনে আছে তোমরা এক চ্যাপ্টার যখন আমি তোমাদের পড়াইছিলাম থিওরি, সেখানে আমি স্পষ্ট করে বলেছিলাম যে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হাত ধ্রুবকের সমীকরণ হলো এইটা। কিন্তু এই সমীকরণটা কখন হবে বলো তো? দেখো, দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হাত ধ্রুবকের আবার দুইটা সমীকরণ আছে। একটা হলো k = 1/t গুণ x/a × a - x, আর একটা কি বলো তো, মনে করে দেখো। দেখো, আরেকটা হচ্ছে 1/t × a - b ln b × a - x/a × b - x। দেখো, সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের কিন্তু দুইটা ইকুয়েশন আছে, ঠিক আছে, এ একটা আর এ একটা। এখন বলতে পারো কোনটা কার ক্ষেত্রে প্রযোজ্য? হ্যাঁ, আমরা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনে স্পষ্ট পড়েছি, যখন দুইটা বিক্রিয়কের ঘনমাত্রা বা দুইটা অভিন্ন বিক্রিয়ক হবে। যেমন আমি যদি 2A এর কথা বলি, এর মানে কি এখানে যে দুইটা বিক্রিয়ক আছে দুইটাই কি সেম না? অভিন্ন মানে কি সেম না? দেখো তো, 2A মানে কি দুইটাই A, অর্থাৎ দুইটা একই বিক্রিয়ক, তখন আমাদের প্রযোজ্য হবে এই সমীকরণ। আর যখন দুইটা ভিন্ন বিক্রিয়ক ব্যবহার হবে, দুইটা ভিন্ন বিক্রিয়কের ক্ষেত্রে দ্বিতীয় ক্রম বিক্রিয়া হার ধ্রুবকের সমীকরণ হচ্ছে এইটা, ঠিক আছে। তো এই দুইটা একটু মনে রেখো যে দ্বিতীয় ক্রম বিক্রিয়ায় যখন দুইটা বিক্রিয়ক সেম থাকে তখন এই ইকুয়েশন ব্যবহার করবা, যখন দুইটা বিক্রিয়ক ভিন্ন থাকবে তখন এই ইকুয়েশনটা নিবা। তাহলে আমাদের দেখো তো এখানে কি বলা হচ্ছে, এখানে প্রশ্নে আমাদের কি আছে, 2A থেকে প্রোডাক্ট মানে কি A আছে দুইটা, অর্থাৎ দুইটা বিক্রিয়ক সেম, তাহলে কোন সূত্র খাটবে বলো তো? অবশ্যই এই সূত্রটা খাটবে, তাই না। তো দেখো, আমরা কিন্তু এই সূত্রটা এখানে নিয়েছি, ঠিক আছে। এখন দেখো, আমাদের প্রয়োজন কি, অর্ধ জীবন। তা আমরা অর্ধ জীবনকে কি দিয়ে প্রকাশ করি? T1/2। তো এটা = আমরা হোয়াট ধরলাম,
আচ্ছা, এখন আমাদের এই টি বের করতে গেলে এখান থেকে কোন কোন রাশি জানা লাগবে খেয়াল করো। হাত ধ্রুবক কে লাগবে, শেষ ঘনমাত্রা এক্স লাগবে, আদি ঘনমাত্রা এ লাগবে, অবশিষ্ট ঘনমাত্রা এ মাইনাস এক্স লাগবে। ঠিক আছে, তো হাত ধ্রুবক কে এর মান তো আমরা দিয়েই দিয়েছি, এই যে প্রশ্নে দেওয়াই আছে, এই যে হাত ধ্রুবকের মান, ওই বেগ ধ্রুবক যা হাত ধ্রুবকও তাই। তাহলে এইটা অংশটা হচ্ছে হাত ধ্রুবকের মান, আমরা লিখে নিলাম হাত ধ্রুবক কে ইকুয়াল টু এই অংশ। আচ্ছা, টি তো আমাদের বের করতে হবে তাই না, অর্ধজীবন বের করতে হবে মানে কি টি হাফ বের করতে হবে। তো আমরা টিটাকে এখন রেখে দিলাম। এক্স লাগবে, এক্স কি বলো তো, এক্স হচ্ছে শেষ ঘনমাত্রা আর এ হলো প্রাথমিক বা আদি ঘনমাত্রা। তো এখানে দেওয়া আছে না প্রাথমিক ঘনমাত্রা 1.70, তাহলে এ এর মান হচ্ছে 1.70। ক্লিয়ার? আচ্ছা, শেষ ঘনমাত্রা এটা দেওয়া নেই, এখানে কোথাও শেষ ঘনমাত্রা নেই, এর জন্য আমরা এই শেষ ঘনমাত্রাকে এক্সই লিখে নিলাম। হ্যাঁ, যেহেতু মান নেই আমরা এটাকে এইভাবে রেখে দিলাম। অর্ধজীবন বের করতে হবে বলে টি হাফ ইকুয়াল টু হোয়াট। এখন খেয়াল করো, আমরা এই টি কে বাম পাশে আনবো আর কে কে ডান পাশে নিয়ে যাব, কারণ আমাদের তো কে এর মান প্রয়োজন না, আমাদের মান প্রয়োজন টি। তাহলে টি কে বাম পাশে আনো মানে আমরা চেঞ্জ করলাম, কে কে টি এর জায়গায় নিলাম, টি কে কে এর জায়গায় রাখলাম, ব্যাস কে টি এর জায়গায় চলে আসলো। এখন দেখো এখানে যে জিনিসটা আমাদের আসলে বুঝতে হবে সেটা হলো যে আমরা কিন্তু এখানে শুধু টি লিখিনি, আমরা লিখেছি টি হাফ, এখানে আমরা লিখেছি টি হাফ। তো যখন তুমি সময়টিকে টি হাফ লিখবা, টি হাফ মানে কি অর্ধেক সময় বা অর্ধায়ু বা অর্ধেক জীবন যেটাকে বলে। তো সময় যখন আমরা অর্ধেক করে দিচ্ছি, ঘনমাত্রা প্রাথমিক যে ঘনমাত্রা ছিল সেটাও না অর্ধেক হয়ে যাবে, সরি প্রাথমিক না মানে যে ঘনমাত্রা অর্থাৎ শেষ ঘনমাত্রা, যদি সময় টি ইকুয়াল টু টি হাফ হয় তাহলে ঘনমাত্রা শেষ ঘনমাত্রা এক্স ইকুয়াল টু কী হবে, এ বাই টু, মানে প্রাথমিক ঘনমাত্রা অর্ধেক হবে। সময় যদি অর্ধেক হয়ে যায় ঘনমাত্রাও অর্ধেক হয়ে যাবে। ঘনমাত্রা ছিল কি এ 1.70 মানে প্রাথমিক ঘনমাত্রা, এটাই তো ঘনমাত্রা ছিল। তাহলে সময়কে যদি আমরা অর্ধেক করে দেই তাহলে আমাদের যে শেষ ঘনমাত্রা মানে অবশেষে যে আমরা ঘনমাত্রা পাবো সেটাও অর্ধেক করে দিতে হবে, মানে প্রাথমিক ঘনমাত্রা অর্ধেক হয়ে যাবে। সিম্পল কথা, এক্স ইকুয়াল টু এ বাই টু হবে। ক্লিয়ার? তাহলে এক্স এর পজিশনে জাস্ট এ বাই টু লেখো, এক্স এর পজিশনে এ বাই টু লেখো। ওকে, নেক্সট লাইনে খেয়াল করো, আমরা এ থেকে এ মাইনাস এ বাই টু এটা বিয়োগ করলে কিন্তু এ বাই টুই হয়। ঠিক আছে, এই যে এ মাইনাস এ বাই টু বিয়োগ করো 2a মাইনাস এ ইকুয়াল টু এ বাই টু। এই জন্য আমরা এই এ মাইনাস এ বাই টুকে ক্যালকুলেট করে এ বাই টু লিখেছি। আচ্ছা, 1/k গুণ এই এ বাই টুকে আমরা লিখে এই ভাগটাকে আমরা দিলাম গুণ করে। আমরা জানি ভাগকে গুণ করলে নিচে যে রাশিটা থাকে সেটা উল্টে যায়। ঠিক আছে, আমরা যখন ভাগকে গুণ করি তখন ভাগের নিচে যে হর থাকে সেটা কি হয়ে যায়, উল্টে যায়। মানে 1 এইগুলোর কি আছে, এগুলোর নিচে 1 আছে, তাহলে উল্টে যাওয়ার সময় 1 উপরে যাবে, এ নিচে আসবে। এখানে ঠিক উল্টে যাবে, 1 উপরে যাবে, এ বাই টু নিচে আসতো। কিন্তু আবারও দেখো সেই একই ঝামেলা হয়ে গেছে, এ বাই টু যখন উল্টে যাবে, এখানে আর আমার 1 লেখার দরকার নেই, কারণ এ বাই টু রাশিটাই উল্টে যাবে। 2 উপরে যাবে, এখানে তো এ উপরে আছে 2 নিচে আছে, তুমি এবার কি করবা, 2কে উপরে দিবা, এ কে নিচে দিবা, জাস্ট হর লবে যাবে, লব হরে যাবে। ভাগকে গুণ করতে হলে হর লবে আনতে হয়, লবকে হরে আনতে হয়। ঠিক আছে, এই 1কে উপরে নিলাম, একে নিচে নিলাম, 2কে উপরে নিলাম, একে নিচে নিলাম, কাটাকাটি করো, এই এ কেটে যায়, 2 কেটে যায়, থাকে কি 1 বাই নিচে থাকে কে এ। ঠিক আছে, এবার মানটা বসিয়ে দাও তুমি, ওই যে আমরা হাত ধ্রুবকের মান পেয়েছিলাম কে এর মান, সেটাকে কে এর জায়গায় সেট করে দাও, এর যে মান ছিল 1.70 সেটাকে এর জায়গায় লিখে দাও, ক্যালকুলেট করো, এই মানটা আসবে। যদি মনে করো আমি ক্যালকুলেট করতে পারছি না তাহলে একটু খেয়াল করো, আমি দেখাই দিচ্ছি। ওকে, তাহলে ফার্স্ট আছে কি 1। আচ্ছা, তোমাদের তো আবার হাতে দেখাতে হবে, না হলে তো বুঝতে পারবো না। দেখো 1 লিখলাম কিন্তু আমি, ঠিক আছে, 1 ভাগ। ওকে, এবার আছে কি নিচে আছে 2.62, তার জন্য আমি প্রথমে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব, তারপর 2.62 গুণ, এরপর আছে 10/3, 10 ইনভার্স নেওয়ার জন্য আমি চাপলাম এখানে, তারপর -3 গুণ 1.70 আসছে। দেখো তো 224.5 আছে না আনসার মিলে গেছে। হ্যাঁ, এইভাবে কিন্তু আমি প্রতিটা অঙ্ক তোমাদের ক্যালকুলেটারে চেপে মানগুলো আমি নিজে থেকে আগে দেখে নিয়েছি কত আসে, সেইটাই আমি এই নোটে সেট করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সমস্যা না হয়। তো এই হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডার যে রিয়াকশনটা প্রশ্নে দেওয়া আছে তার অর্ধজীবন বের করার টেকনিক। ঠিক আছে, সবসময় মনে রাখবে এখানে যে বিক্রিয়াটা থাকবে সেই বিক্রিয়ার সমীকরণ দিয়ে তুমি অঙ্ক করবা। এখানে আছে দ্বিতীয় ক্রম বিক্রিয়া,
আবার দ্বিতীয় ক্রম বিক্রিয়া আমরা জানি দুই ধরনের হয়, তো এখানে দুইটা বিক্রিয়ক কি একই, সেক্ষেত্রে সমীকরণ ব্যবহার করতে হয় এটা। যদি দুইটা বিক্রিয়ক আলাদা হতো, a প্লাস বি হতো, তখন আমরা আলাদা সমীকরণ নিতাম। ওকে, আচ্ছা আমাদের সেকেন্ড ম্যাথটা কি বলছে দেখো, টাইপ 1 এর সেকেন্ড ম্যাথ বলা হচ্ছে যে একটা প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধ বিক্রিয়াকাল 1000 সেকেন্ড, অর্ধ বিক্রিয়াকাল মানে অর্ধায়ু একই কথা, সেটা 1000 সেকেন্ড, কতক্ষণ পর বিক্রিয়কের 1/10 অবশিষ্ট থাকবে। ঠিক আছে, আচ্ছা তো আমরা এই বিক্রিয়াটা কি বিক্রিয়া, এটা একটা প্রথম ক্রম বিক্রিয়া। আগে খেয়াল করতে হবে এটা কি বিক্রিয়া, এটা একটা প্রথম ক্রম বিক্রিয়া, তাহলে এখানে যে সমীকরণ নিব সেটা অবশ্যই প্রথম ক্রম বিক্রিয়ার হতে হবে, তাই না? তো প্রথম ক্রম বিক্রিয়ার কোন সমীকরণটা নিব, হাত ধ্রুবক নাকি অর্ধায়ু? এখানে আছেই তো অর্ধায়ু, তাহলে আমরা হাত ধ্রুবক কেন আনবো, আমরা অর্ধায়ুর সমীকরণ নিব, নিয়ে অঙ্কটা করব। কিন্তু তার আগে আমাদের লক্ষ্য করতে হবে আমাদের প্রশ্নে চাচ্ছে কি, দেখো প্রশ্নে চাচ্ছে অর্ধ বিক্রিয়া দেওয়া আছে, প্রশ্নে চাচ্ছে যে টাইম নির্ধারণ করতে হবে, কতক্ষণ পর মানে কি টাইম নির্ধারণ করতে হবে, যে কত টাইম পর বিক্রিয়কের 1/10 অবশিষ্ট থাকবে। 1/10 মানে 10/1 অবশিষ্ট থাকবে। ঠিক আছে, 10/1 অবশিষ্ট থাকবে, সেটা কতক্ষণ পর, অর্থাৎ টাইম নির্ধারণ করতে হবে। তো টাইমটা আমাদের যেহেতু নির্ধারণ করতে হবে, তাহলে আমরা টাইমটি ইকুয়াল টু এখানে হট লিখতেও পারি, না লিখতেও পারি, এটা বিষয় না। আমাদের রাশি দেওয়া আছে কি কি, অর্ধায়ু দেওয়া আছে 1000 সেকেন্ড, তো আমরা লিখলাম অর্ধায়ু টি হাফ ইকুয়াল টু 1000 সেকেন্ড। আচ্ছা 1/10 অবশিষ্ট থাকবে, তাই না? তো অবশিষ্ট মানে কি, অবশিষ্ট মানে হচ্ছে একেবারে লাস্ট। অবশিষ্ট মানে কি, অবশিষ্ট মানে প্রাথমিক থেকে শেষ ঘনমাত্রা বিয়োগ করে যেটা থাকে সেটা অবশিষ্ট ঘনমাত্রা। এই বিক্রিয়কের এই যে অংশটা দেখছো, এটা কিন্তু বিক্রিয়কের কি ঘনমাত্রা। তো অবশিষ্ট থাকা মানে কি, মানে প্রাথমিক যে ঘনমাত্রা ছিল তার সাথে শেষ ঘনমাত্রা বিয়োগ দিলে যে অংশটা থাকে সেটাই হচ্ছে অবশিষ্ট ঘনমাত্রা। তো প্রাথমিক ঘনমাত্রাকে আমরা উৎপাদের যে প্রাথমিক ঘনমাত্রা, এখানে তো অবশিষ্ট আছে 1/10, যদি 1/10 অবশিষ্ট থাকে প্রাথমিক ঘনমাত্রা অবশ্যই 1 হবে। ঠিক আছে, আর শেষ ঘনমাত্রা কিন্তু এগুলো হবে না, শেষ ঘনমাত্রা হবে x, কারণ শেষ ঘনমাত্রা এখানে নেই। এখানে শুধু বলছে 10/1 অবশিষ্ট থাকবে, মানে 1 হচ্ছে আদি ঘনমাত্রা, সেটাকে আমরা a দিয়ে প্রকাশ করি, আদি ঘনমাত্রাকে মান হবে 1। ঠিক আছে, যেহেতু 10/1 অবশিষ্ট থাকবে তাহলে আদি ঘনমাত্রা অবশ্যই 1 হবে, আর শেষ ঘনমাত্রাকে আমরা ধরে নিলাম x। তাহলে অবশিষ্ট উৎপাদ আমরা কিভাবে পাবো, প্রাথমিক ঘনমাত্রা থেকে শেষ ঘনমাত্রা বিয়োগ দিলে -x বিয়োগ দিলে আমরা অবশিষ্ট উৎপাদ পাবো। তো অবশিষ্ট উৎপাদ তো এখানে দেওয়াই আছে 1/10, তাহলে লেখো 1/10। ওকে, আচ্ছা এখন দেখো আমাদের বলেছে যে কতক্ষণ পর এই অংশটা অবশিষ্ট থাকবে, সেই টাইমটা বের করতে হবে। তা আমরা ধরে নিলাম t সময় পরে সেই অংশটা অবশিষ্ট থাকবে। তাহলে এইবার আমাদের যে কাজটা লাগবে, আমাদের যে প্রয়োজন আর কি, আমার এই যে উপরের পার্টের দিকে তোমরা এখন নজর দিবা না, কারণ তুমি আগে নজর দিবা হচ্ছে কতক্ষণ পর বিক্রিয়কের 1/10 অবশিষ্ট থাকবে সেইটা কিভাবে বের করব তার দিকে। সেইটা বের করার সিস্টেম কি, দেখো টি হাফ আছে, a-x আছে, a আছে, x আছে, তো এরকম সবগুলোর ভিতরে সম্পর্কযুক্ত প্রথম ক্রম বিক্রিয়ার সমীকরণ কোনটা, এই যে হাত ধ্রুবকের সমীকরণটা। ঠিক আছে, তাহলে হাত ধ্রুবকের সমীকরণ লেখো k = 1/t ln a/a-x, এটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার হাত ধ্রুবকের সমীকরণ। প্রথম ক্রম বিক্রিয়ার সমীকরণ কিন্তু একটাই হয়। আমাদের নির্ণয় করতে হবে কি, কতক্ষণ পর, মানে টাইম টি নির্ণয় করতে হবে। তাহলে টি কে বাম পাশে আনো, কে কে ডান পাশে নাও, জাস্ট টি কে এর জায়গায়, কে কে টি এর জায়গায় নাও। আচ্ছা 1/k, এই কেটা তুমি কোথায় পাবা, এর জন্য তোমার লাগবে উপরের অংশটা। ঠিক আছে, আমার নির্ণয় করতে হবে যে হাত ধ্রুবক কে আর এই যে অর্ধায়ু কই, এই যে অর্ধায়ু, ঠিক আছে, এই অর্ধায়ু টি হাফ আর হাত ধ্রুবক কে এর মধ্যে সম্পর্কযুক্ত সমীকরণ কোনটা, এই যে প্রথম ক্রম বিক্রিয়া অর্ধায়ু সমীকরণ। এই অর্ধায়ু সমীকরণই হচ্ছে হাত ধ্রুবক ও অর্ধায়ুর ভিতরে সম্পর্কযুক্ত সমীকরণ। তাহলে লেখো অর্ধায়ু টি হাফ = 0.693/k। এবার আমাদের লাগবে কি, আমাদের লাগবে তো কে, তাহলে কে কে বাম পাশে আনো, টি হাফ কে ডান পাশে নাও, জাস্ট জায়গা চেঞ্জ করো। টি হাফের মান কত, 1000 সেকেন্ড, বসিয়ে দাও, এটা ভাগ করো, এই মানটা চলে আসবে ক্যালকুলেটরে। ওকে, তাহলে কে পেয়ে গেছি না, কে এর এই মানটা এবার এখানে বসিয়ে দাও। এ কত, এ আছে 1, বসাও। a-x কত, 1/10, বসাও 1/10। ক্লিয়ার, এবার এই অংশটাকে তুমি ক্যালকুলেটরে ফেলো, এইটাকে প্রথম ভাগ করে নিবা। সিস্টেম দেখো, আমরা কিন্তু সিস্টেম বুঝি না, সিস্টেম না বোঝার কারণে হয় না। ক্যালকুলেটরে তোমরা অনেকে রিপোর্ট করো যে ভাই আমি অ্যান্সার মেলাতে পারছি না, তো সিস্টেম বুঝতে হবে। সিস্টেম ক্যালকুলেটর চাপা আমরা অনেকেই এখনো পর্যন্ত জানি না। দেখো 1/6.93 এটাকে কীভাবে ক্যালকুলেশন করবা, 1/6.93
ফার্স্ট ব্র্যাকেট 1, নিচে যে রাশিটা আছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রাখো 6.93 গুণ 10 ইনভার্স 4 কত আসছে দেখো তো 1.44 না? হ্যাঁ, তাহলে সরি 1.44 এসছে নাকি? না 1.4 না, এটা এসছে 1443.00। হ্যাঁ, তো 0.00 আর রাখার দরকার নেই, 1443কে আমরা এইভাবে রেখে দেবো। তুমি ফার্স্ট অংশটার ক্যালকুলেশন করে নিবা। এবার মাঝখানে কিছু নেই, মানে গুণ আছে, গুণ দিয়ে এবার তুমি লনের অংশটাকে ক্যালকুলেট করো। ঠিক আছে, লন 1/1/10 এটাকে ক্যালকুলেশন করতে হবে। তো এটা কিভাবে করবা দেখো, লন 1/1/10, তাই তো? আচ্ছা, এইটাকে ক্যালকুলেশনের জন্য আমরা কি করব, আমরা প্রথমে 1/1/10 এই রাশিটাকে ক্যালকুলেট করে নিব। 1/1/10 কত আসছে দেখো তো, 1/1/10 আসছে 10। এইবার তুমি লগ 10, ঠিক আছে, এই অংশটার মান এসছে কত, এই অংশটার মান এসছে 10, তার মানে কি লন 10 এর মান এবার বের করতে হবে। লন 10 কত আসছে 2.30 না? দেখো আমি এটাই কিন্তু এখানে লিখেছি। এইবার তুমি এই দুইটাকে গুণ করে দাও, অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার? তো এই হচ্ছে এই টাইপের যে কোনো ম্যাথ তোমাদের থাকতে পারে এক্সামে, তোমরা এই সিস্টেমে বের করবা। কতক্ষণ পর, মানে টাইম যদি বের করতে বলে তাহলে কি করবা, প্রথম ক্রম বিক্রিয়ার যে হাত ধ্রুবকের সমীকরণ আছে সেটা তো লাগবেই, কিন্তু হাত ধ্রুবকের সমীকরণ বের করতে গেলে আবার তোমার মানে হাত ধ্রুবকের সমীকরণ দিয়ে টাইম বের করতে গেলে আবার তোমার হাত ধ্রুবকটা লাগবে। এই মানটা কীভাবে বের করবা, এই মানটা প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ের সমীকরণ দিয়ে বের করবা। T½ = 0.693/k। অর্ধায়ের মান অবশ্যই প্রশ্নে দেওয়া থাকবে, তাহলে আমরা খুব সহজে এখান থেকে হাত ধ্রুবক কে পেয়ে যাচ্ছি, সেই কে এর মানটা এখানে বসিয়ে দাও। এবার আমাদের প্রয়োজন প্রাথমিক ঘনমাত্রা আর অবশিষ্ট ঘনমাত্রা। প্রাথমিক ঘনমাত্রা কিভাবে পাবে, যে অংশটা অবশিষ্ট থাকবে, 1 অংশ অবশিষ্ট আছে, তাহলে প্রাথমিক ঘনমাত্রা হবে 1। আর অবশিষ্ট কোনটা, অবশিষ্ট ঘনমাত্রা a - x এর মান হবে 1 অংশ মানে 1/10। ক্লিয়ার? তাহলে a - x এর জায়গায় তুমি কি করবা, a - x এর জায়গায় 1/10 বসিয়ে দিবা, এই যে, আর এর জায়গায় 1 বসিয়ে দিবা। এবার দুইটা পার্ট আলাদা আলাদা গুণ করে অ্যান্সার মিলিয়ে দিবা। ক্লিয়ার? তো এইভাবে কিন্তু আমরা যে কোনো কঠিন ম্যাথকে সহজ করে ফেলতে পারি। তো এইবার দেখি আমরা 3 নাম্বার ম্যাথটা কি আছে। আচ্ছা, আমাদের এইবারের ম্যাথটা হলো যে একটা প্রথম ক্রম বিক্রিয়ার 50% সম্পন্ন হয় 23 মিনিটে এবং 90% সম্পন্ন হতে কত টাইম লাগে। মানে এখানে কিন্তু দুইটা পার্ট আছে, একটা পার্টে 50% 23 মিনিটে সম্পন্ন হয়, আর একটা পার্টে বলছে 90%, তাহলে কত মিনিটে সম্পন্ন হবে। মানে ওই ছোটোবেলায় আমরা যে ঐকিক নিয়ম শিখেছি অনুরূপটা, ঠিক অঙ্কটা ঠিক তার মতোই দেখতে। ঠিক আছে, তো বিক্রিয়া কি আমাদের সর্বপ্রথম দেখতে হবে, এটা একটা প্রথম ক্রম বিক্রিয়া, তাহলে আমরা যে ইকুয়েশনগুলো ব্যবহার করবো অবশ্যই প্রথম ক্রম বিক্রিয়ার ইকুয়েশন নিতে হবে। এই ইকুয়েশনগুলো তোমরা মনে রাখবা যে প্রথম ক্রম বিক্রিয়া হাত ধ্রুবকের ইকুয়েশন কি, সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন দ্বিতীয় ক্রম বিক্রিয়ার কি, এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, তো দেখো আমাদের লাগবে কি, আমাদের লাগবে হচ্ছে টাইম, মানে কত সময় লাগবে, অর্থাৎ আমাদের বের করতে হবে টাইম। ঠিক আছে, তো টাইম বের করতে গেলে আমাদের কি কি লাগে, আমরা জানি প্রথম ক্রম বিক্রিয়া হাত ধ্রুবকের সমীকরণ এইটা। তো এখান থেকে টাইম বের করতে গেলে আমাদের লাগবে হাত ধ্রুবক কে লাগবে, প্রাথমিক ঘনমাত্রা a লাগবে, অবশিষ্ট ঘনমাত্রা a - x লাগবে। তো প্রাথমিক ঘনমাত্রা দেখো, আমরা প্রথমে এই ফার্স্ট অংশটা থেকে হাত ধ্রুবক বের করে নিব। ফার্স্ট অংশটা কি 50% সম্পন্ন হয় 23 মিনিটে, তাই তো? এই অংশটা থেকে আমরা প্রথমে হাত ধ্রুবক কে বের করে নিব। আচ্ছা, তো এখান থেকে আমরা কিভাবে করব, দেখো টাইম টি কত 23 মিনিট, এখানে তুমি অবশ্যই 23কে মিনিটে রাখবা, কোনোভাবে সেকেন্ডে আনবা না, কারণ আমরা বাকি যে রাশিগুলো ব্যবহার করছি সেগুলো ওই মিনিটের অনুরূপ রাশি দিয়ে আমরা ব্যবহার করছি। ঠিক আছে, এই জন্য আমি টাইমকে এখানে টিকে 23 দিয়ে প্রকাশ করছি, আমি এটাকে সেকেন্ডে নিচ্ছি না। আচ্ছা, তাহলে টাইম টি হবে 23 মিনিট, এই যে টি এর জায়গায় 23 লিখলাম। এখন এ কি দেখো 50% সম্পন্ন হয় 23 মিনিটে। ঠিক আছে, 50% সম্পন্ন হয়, তাহলে এই অংশটার ক্ষেত্রে অবশিষ্ট ঘনমাত্রা হবে অবশ্যই 15। ঠিক আছে, এইখানে 50% সম্পন্ন হয় মানে কি 100 ভাগের ভিতরে 50 ভাগ সম্পন্ন হয়ে যাচ্ছে, তাহলে অবশিষ্ট থাকবে কি 50। ঠিক আছে, 23 মিনিটে যদি 50% সম্পন্ন হয় মানে 50 ভাগ হয়ে যাচ্ছে, তাহলে অবশিষ্ট থাকবে কি, অবশিষ্ট থাকবে a - x = 100 - 50 মানে 50। আচ্ছা, যদি তোমার অবশিষ্ট 50 থাকে তাহলে প্রাথমিক অবস্থায় সেটা কত ছিল, প্রাথমিক অবস্থায় তার ঘনমাত্রা ছিল 100। ঠিক আছে, কারণ প্রাথমিক অবস্থায় ঘনমাত্রা 100 না থাকলে তো অবশিষ্ট 50 হবে না,
50% তখনই শেষ হবে যখন আগে 100 ভাগ ছিল, ফলে সেখান থেকে 50% চলে যাচ্ছে গিয়ে আর বাকি থাকছে 50। তাহলে প্রাথমিক ঘনমাত্রা 100, অবশিষ্ট ঘনমাত্রা 50। তাহলে a এর মান হবে 100 আর a মাইনাস x এর মান হবে 50। 100/50 মানে কি 2। 1/23 ভাগ করো, তার সাথে ln 2 গুণ করো, এই মান চলে আসবে, দেখবা 1/23 গুণ ln 2 আসছে 0.0301। ওকে, তাহলে এই ফার্স্ট পার্ট আমরা বের করে নিলাম। কেন? কারণ আমার এখান থেকে হাত ধ্রুবক কে প্রয়োজন, তো হাত ধ্রুবক কে আমি পেয়ে গেলাম। এখন আমি এই সেকেন্ড পার্ট বের করবো যে 90% সম্পন্ন হতে কত টাইম লাগে। দেখো, তাহলে 90% যখন সম্পন্ন হচ্ছে, তাহলে আমাদের প্রাথমিক ঘনমাত্রা তো আমরা জানি 100 হতেই হবে, নাহলে তুমি 90% থেকে হিসাব করতে পারবে না। তো 90% শেষ হচ্ছে মানে কি শেষ ঘনমাত্রা 90, তাই তো? তাহলে অবশিষ্ট থাকছে কি, যদি 100 ভাগ থেকে 90 ভাগ শেষই হয়ে যায়, অবশিষ্ট থাকে 10 ভাগ। বিয়োগ করে দাও, দেখো 10 ভাগই থাকে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এখান থেকে মোটামুটি সব রাশি পেয়ে যাচ্ছি। এখন দেখো, আমি জাস্ট টাইমটাকে এখানে টি রেখেছিলাম, এখানে টি প্রাইম দিচ্ছি বোঝানোর জন্য। মানে আমরা এই টিটা হচ্ছে প্রাথমিক অবস্থার এই ফার্স্ট পার্টের টাইম, আর টি প্রাইমটা হচ্ছে সেকেন্ড পার্টের টাইম, যেটা আমাদের নির্ণয় করতে হবে। ক্লিয়ার? তো কে এর মান আছে না, এখান থেকে পেয়ে গেছো না, সেটাকে বসিয়ে দাও। লন এ কত 100 বসাও, এ মাইনাস এক্স কত 10 বসাও। আচ্ছা, লন 100/10 মানে কি? লন 100/10 মানে 100 আর 10 ভাগ করলে 10 থাকে, আর লন 10 এর মান হচ্ছে 2.302, আর এই অংশকে ভাগ করলে হয় এই মানটা। এই দুইটাকে গুণ করো, অ্যান্সার পেয়ে যাবা। এই অ্যান্সারকে অবশ্যই মিনিট দিয়ে রাখবা সাথে, কারণ তুমি হাত ধ্রুবককে কিন্তু মিনিটে বের করেছিলে। এখানে টাইম টিকে কিন্তু তুমি 23 মিনিট ধরেছিলে, সেকেন্ডে নাওনি, এই জন্য অ্যান্সারকে তুমি মিনিটে রাখবা। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা এই টাইপের যে কোনো ম্যাথ কিন্তু অনায়াসে করতে পারবো। আচ্ছা, এইবার আমরা একটু প্রথম ক্রম বিক্রিয়া তো অনেক দেখলাম, এবার আমরা একটু কিসে যাব, দ্বি-আণবিক বিক্রিয়াতে যাব। হ্যাঁ, তো এইটা একটা দ্বি-আণবিক বিক্রিয়া, যেখানে বলা হচ্ছে যে বিক্রিয়ক এ বিক্রিয়ক বি দুইটারই ঘনমাত্রা 1 মোল পার লিটার, এবং বিক্রিয়াটার 10% শেষ হতে 10 মিনিট সময় লাগে। এই বিক্রিয়ার 50% শেষ হতে কত সময় লাগে? অনেকটা আগের মতোই, তাই না? আগেও এরকম ছিল না যে এত পার্সেন্ট সম্পন্ন হয় এত মিনিটে, এত পার্সেন্ট শেষ হতে কত সময় লাগে? এইবারও দেখো সেম, 10% শেষ হতে এত সময় লাগে, 50% শেষ হতে কত সময় লাগে, মানে এখানেও টাইম বের করতে হবে। তো টাইম বের করার জন্য আমরা কি, আমাদের আগে খেয়াল করতে হবে যে এটা কি বিক্রিয়া। দেখো, এটা কিন্তু একটা দ্বি-আণবিক বিক্রিয়া, মানে অবশ্যই এটা একটা সেকেন্ড অর্ডার রিয়াকশন। এটা কি সেকেন্ড অর্ডার, মানে দ্বিতীয় ক্রম বিক্রিয়া। তো দ্বিতীয় ক্রম বিক্রিয়ার সমীকরণ কি তোমাদের মনে আছে? তার আগে একটা বিষয় খেয়াল করো, আমরা জানি দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হাত ধ্রুবকের সমীকরণ দুইটা না, আমি প্রথমে বলে দিয়েছিলাম, এই একটা এই সমীকরণটা কখন প্রযোজ্য? যখন বিক্রিয়ক দুইটা সেম হবে, অর্থাৎ বিক্রিয়ক দুইটা ঘনমাত্রা সেম হবে। আর এই সমীকরণটা কখন প্রযোজ্য? যখন বিক্রিয়ক দুইটা ভিন্ন হবে, মানে তাদের ঘনমাত্রা দুইটা ভিন্ন ভিন্ন হবে। তো এখানে দেখো তো, বিক্রিয়ক এ এরও ঘনমাত্রা 1, বি এরও ঘনমাত্রা 1, মানে দুইটা বিক্রিয়কেরই ঘনমাত্রা সেম। তাহলে কোন সূত্র প্রযোজ্য হবে? অবশ্যই এই ফার্স্ট সূত্র, কে ইকুয়াল টু 1/tx/a*(a) তাই না? এই জন্য দেখো আমরা দুই জায়গায় কিন্তু সেম সূত্রটাই নিয়েছি। ক্লিয়ার? যদি এখানে ঘনমাত্রা ভিন্ন হতো, 1 না হয়ে তোমার A1 B5 হতো, এরকম ভিন্ন ভিন্ন ঘনমাত্রা হতো বিক্রিয়কের, তখন কোন সমীকরণ নিতে? অবশ্যই এই সমীকরণটা। ওকে, আচ্ছা, তাহলে দেখো আমাদের প্রয়োজন কি, আমরা প্রথমে এই ফার্স্ট পার্ট থেকে হাত ধ্রুবক বের করে নেব আগের অঙ্কের মতোই, কারণ আমাদের এই সেকেন্ড পার্ট থেকে টাইম বের করতে গেলে এখানে একটা হাত ধ্রুবক কে লাগবে। সেই কে আমরা কোথা থেকে বের করব? ফার্স্ট পার্ট থেকে। তাহলে ফার্স্ট পার্টের সমীকরণটা আমরা আগে লিখে নিলাম। এখন দেখো টি কত, ফার্স্ট পার্টে টি আছে 10 মিনিট, তাহলে মিনিটে টি এর জায়গায় 10 লেখো। আমরা অবশ্যই রাশিটাকে মিনিটে প্রকাশ করব, ঠিক আছে? এই জন্য এখানে মিনিট লেখা সবচেয়ে বেটার হবে, অ্যান্সারে তো মিনিট লেখাই আছে। ওকে, আচ্ছা, এখন দেখো টাইম টি তাহলে কত মিনিট? ফার্স্ট পার্টের টাইম আছে 10 মিনিট। আচ্ছা, এক্স কি শেষ ঘনমাত্রা, আর এ কি আদি ঘনমাত্রা। যদি 10% শেষ হয়ে যাচ্ছে, মানে শেষ ঘনমাত্রা কি 10? এরকম নাকি? না, শেষ ঘনমাত্রা কখনোই 10 হবে না, কারণ 10% শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রাথমিক ঘনমাত্রা, সাপোজ প্রাথমিক ঘনমাত্রা হচ্ছে কত? প্রাথমিক ঘনমাত্রা ধরো 1, আমরা এবার আর 100 দিয়ে করছি না, আমরা 1 দিচ্ছি। প্রাথমিক ঘনমাত্রাকে ধরো আমি 1 ধরলাম, ঠিক আছে? প্রাথমিক ঘনমাত্রা যদি 1 হয়, তাহলে শেষ ঘনমাত্রা কত বলো তো? বলছে যে বিক্রিয়ার 10% শেষ হচ্ছে। এই কোন বিক্রিয়ার? একটা দ্বি-আণবিক বিক্রিয়ায়
যার ঘনমাত্রা এত, এই ঘনমাত্রা 10% শেষ হচ্ছে, ঠিক আছে? এই ঘনমাত্রা যে পরিমাণ আছে তার 10% শেষ হচ্ছে, মানে ধরো সেটা বিক্রিয়ক এ এর 10% শেষ হচ্ছে, তাহলে শেষ ঘনমাত্রা অবশ্যই কি হবে? 10 হবে না, 10% হবে না, কিন্তু হবে 10% এ, মানে এ এর অর্থাৎ বিক্রিয়কের 10% শেষ হচ্ছে, এই জন্য 10%-এর সাথে বিক্রিয়ক এর ঘনমাত্রাকেও গুণ দিতে হবে, অর্থাৎ 10% অফ এ মানে এ এর 10%, ঠিক আছে? তাহলে 10% মানে কি 10/100, আর এ এর ঘনমাত্রা আদি ঘনমাত্রাকে আমরা কত পেয়েছি? 1 ধরে নিয়েছি, তাহলে 1 লেখো এখানে, ভাগ করো 0.1 আসবে, ঠিক আছে? শেষ ঘনমাত্রা কিন্তু আমরা পেয়ে গেছি। এবার মানগুলো বসিয়ে দাও, এ এর জায়গায় বসাও 1, এ এক্স এর জায়গায় 0.1, এ মাইনাস এক্স মানে 1 মাইনাস 0.10, মানগুলো 1/10 মানে 0.1, আর এই অংশটাকে ক্যালকুলেট করলে হয় 0.111, এই দুইটাকে গুণ করলে হবে এইরকম। অ্যান্সারটাকে অবশ্যই মিনিটে রাখতে হবে, কিন্তু হাত ধ্রুবকের কথা বলছে তাহলে মিনিট ইনভার্স 1 দিতে হবে, ঠিক আছে? মানে টাইম ইনভার্স 1। যদি আমরা এটাকে সেকেন্ডে নিতাম তাহলে এখানে সেকেন্ড লিখতে পারতাম। আচ্ছা, এইবার একটা বিষয় খেয়াল করো তোমরা, আবার এইটা অনেকের কাছে মনে হতে পারে আমি এটা ক্যালকুলেট করবো কীভাবে? খুব সিম্পল, 1-এর সাথে এই রাশিটা গুণ করলে 1ই হয়, তার মানে প্রথমে 0.1 নিয়ে ভাগ দিয়ে ব্র্যাকেটের ভিতরে এই অংশটা রাখবা, ক্যালকুলেটারে এই মান পেয়ে যাবা। আচ্ছা, এইবার দেখো আমরা তাহলে হাত ধ্রুবক তো পেয়ে গেছি, পাইনি? এইবার আমরা এই লাস্ট পার্টের টাইমটা বের করব, যে 50% শেষ হতে কত টাইম প্রয়োজন। আমরা সেম সমীকরণটা আবারও নিব, আমাদের যেহেতু টাইম প্রয়োজন আমরা এবার কে কে টি এর জায়গায় দিব, টি কে কে এর জায়গায় দিব। তুমি এটাকে টি প্রাইম দিয়েও প্রকাশ করতে পারো, যেহেতু এটা সেকেন্ড বিক্রিয়ার ক্ষেত্রে আমরা নির্ধারণ করছি, মানে সেকেন্ড পার্টের ক্ষেত্রে। আচ্ছা, কে এর মান আমরা পেয়ে গেছি না, ওই মানটা এখানে বসিয়ে দাও। এবার এক্স আর এ কীভাবে নির্ণয় করবো? খুব সিম্পল, বলছে এই বিক্রিয়ার 50% শেষ হতে কত টাইম লাগবে। আবারও খেয়াল করো, এই 50% কোন অংশ বলো তো? ওই যে বিক্রিয়কের 50% শেষ, মানে এ বিক্রিয়ক এ বা বি এর 50%, তাহলে লিখবো 50% এ, এক্স ইকুয়াল টু মানে শেষ ঘনমাত্রা কত? 50% শেষ হচ্ছে কার? বিক্রিয়কের, তাহলে শেষ ঘনমাত্রা এক্স ইকুয়াল টু 50% অফ বিক্রিয়ক মানে 50% এ। আচ্ছা, 50% মানে কি? 50% মানে 50/100 ভাগ করলে যেটা 0.5 হয়, আর এ তো এই। এখন এর মান আবার আমরা জানি কি, আমরা ধরে নেই এ ঘনমাত্রা প্রাথমিক ঘনমাত্রা, সেটাকে 1 ধরেছি, তাহলে এর মান 1, অর্থাৎ শেষ ঘনমাত্রা এক্স আসবে 0.5। এ এর জায়গায় 1 বসাও, এক্স এর জায়গায় 0.5 বসাও, ক্যালকুলেট করো। এই দুইটাকে কিভাবে ক্যালকুলেট করবা খেয়াল করো, তোমরা তো আবার ক্যালকুলেটে অনেকে দুর্বল আছো। আচ্ছা, 1 ভাগ 0.0 ভাগ এবার কি 0.5, সরি একটু মিস্টেক হয়ে গেছে, 1 ভাগ 0.011, এটাকে আমি লিখে নিলাম আগে, ব্র্যাকেট ক্লোজ করে নিলাম। এবার আছে কি গুণ 0.5, আচ্ছা নিচে কি ভাগ। এখন দেখো 1-এর সাথে এই রাশিটা গুণ করলে তো সেম থাকে, তাই না? আবার 1 থেকে 0.5 বিয়োগ করলে কত থাকে? 0.5 থাকে, তাহলে এক্স আনসার 0.5 করে দাও। ওকে, আনসার কত আসছে? 90.09, মিলে গেছে না? হ্যাঁ, তো এইভাবে কিন্তু আমরা এই টাইপের ম্যাথগুলো অনায়াসে সমাধান করতে পারি। হ্যাঁ, তো আমাদের টাইপ 1-এর ম্যাথ ক্লিয়ার। আমরা টাইপ 1 মানে ফার্স্ট চ্যাপ্টার থেকে টাইপ 1-এ যে ম্যাথগুলো থাকে আমি চেষ্টা করলাম সেইগুলো দেখানোর। খেয়াল করো, এই যে টাইপ 1-এ অর্ধজীবন রিলেটেড ম্যাথ থাকবে দ্বিতীয় ক্রম বিক্রিয়া দিয়ে, তারপর তোমার কত অংশ অবশিষ্ট থাকে এই টাইপের একটা ম্যাথ থাকতে পারে, আবার তোমার এত % শেষ হতে কত টাইম লাগবে এই টাইপের একটা ম্যাথ থাকতে পারে। তো এই টাইপের ম্যাথগুলোকে আমি টাইপ 1-এ রেখেছিলাম। এবার আমি টাইপ 2-তে যাব, ঠিক আছে? মানে আমি টাইপ 2-তে এবার দেখাবো যে মানে ভিন্ন কী ধরনের ম্যাথ আসে। দেখো, টাইপ 2-তে যে রিলেটেড ম্যাথ আমাদের দেখা যায় সেটা হচ্ছে একটা প্রথম ক্রম গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে কম্পাঙ্ক গুণক এবং শক্তি ই এর মান দেওয়া থাকবে দুইটা। কম্পাঙ্ক গুণক এ এর মান একটা থাকবে আর শক্তি ই এর মান একটা থাকবে। বলবে যে 300 কেলভিন তাপমাত্রা এখান থেকে হাত ধ্রুবক কে এর মান নির্ণয় করো। তো দেখো, আমরা যেহেতু কম্পাঙ্ক গুণক আর শক্তি দুইটা টার্ম এখানে দেখতে পাচ্ছি, তুমি কি জানো এই শক্তি ই এ, কম্পাঙ্ক গুণক এ, হাত ধ্রুবক কে, এদের ভিতরে রিলেটেড সমীকরণ কোনটা? ওই যে মনে করে দেখো, আমি তোমাদের সেকেন্ড চ্যাপ্টারে আর্হেনিয়াসের সমীকরণ পড়িয়েছিলাম, কে ইকুয়াল টু এ ই মাইনাস ই এ বাই আর টি,
আরএনএস এর সমীকরণটা মনে আছে কি? তাহলে এই তিনটা টার্মের ভিতরে সম্পর্কযুক্ত সমীকরণ একমাত্র আরএনএস এর সমীকরণ। তাহলে আমাদের এই সমীকরণটাই নিতে হবে হিসাবের জন্য। আমাদের বের করতে হবে কি? হাত ধ্রুবক কে। আমাদের বের করতে হবে হাত ধ্রুবক কে, ঠিক আছে? তাহলে কে এর মানটাই আমরা এখান থেকে বের করব, মানে রাশিটাকে আমাদের আর কোনো চেঞ্জ করা লাগছে না। আচ্ছা, মান দুইটা দেওয়া আছে, এখান থেকে হাত ধ্রুবক কে বের করতে গেলে কি কি লাগবে? এখান থেকে লাগবে হচ্ছে কম্পাঙ্ক গুণক এ, লাগবে শক্তি শক্তি ইএ, লাগবে গ্যাস ধ্রুবক আর, লাগবে পরম তাপমাত্রা টি। তো কম্পাঙ্ক গুণক এ তো আমরা পেয়েই গেছি, কত সেই এর মান, এই যে এইটা। এবার প্রয়োজন কি? শক্তি শক্তি ইএ, এটাও দেওয়া আছে, এই যে এত কিলোজুল। কিন্তু তুমি এই শক্তি শক্তিকে কিলোজুলে রাখবা না, আমরা জানি শক্তির একক হলো কি? জুল। তাহলে তুমি এই কিলোজুলকে জুলে নিয়ে আসবা। কিলোজুলকে জুলে আনতে গেলে কি করতে হবে? কিলোজুলকে 1000 দিয়ে গুণ করলে জুল পেয়ে যাবা। যখনই তুমি এই রাশিটাকে 1000 দিয়ে গুণ করবা তখনই আমাদের মানটা আসবে এই রকম, মানে এই দশমিকটা তখন একেবারে 3 সংখ্যার আগে চলে আসবে না। দশমিক তুমি যখন এটাকে 1000 দিয়ে গুণ করবা, দেখো আমি গুণ করে দেখাই, 103.35 গুণ 1000 কত আসছে দেখো তো? 103 মানে 1,03,350 আসছে, দেখছো? এত জুল আসবে অ্যান্সার। আচ্ছা, এইবার আমাদের প্রয়োজন কি? আমাদের প্রয়োজন গ্যাস ধ্রুবক আর। আমরা জানি যে মোলার গ্যাস ধ্রুবক আর এর মান 8.314 এসআই এককে, এই মানটা আমরা সবাই চিনি। তাপমাত্রা টি লাগবে, তাপমাত্রা টি দেওয়া আছে না, এই যে 300 কেলভিন, তাহলে টি এর মান 300 কেলভিন। খুব সহজ বলে এই অঙ্কটা খুব সহজ, জাস্ট এই চারটা মানকে তুমি এইখানে বসিয়ে দিলেই হয়ে যাবে। কিন্তু তার আগে আমাদের একটু এই সমীকরণটাকে একটু মডিফাই করে নিতে হবে। কিভাবে? আমরা এই সমীকরণে উভয় পাশে লন নিব, তাহলে কে হয়ে যাবে লন কে, এই অংশটা হয়ে যাবে লনের রাশি। বাট খেয়াল করো, এ কে এই অংশটাকে লন নিলে এই অংশ কিভাবে হয়? সাপোজ মনে করো এ অংশটাকে এ ধরছি আর ই এর অংশটাকে মানে এক্সপোনেনশিয়াল অংশটাকে আমরা বি ধরছি, তাহলে লন এ বি এর সূত্র কি বলো তো? লন এ বি এর সূত্র লন এ প্লাস লন বি। আমি এইটা একটু তোমাদের ক্যালকুলেট করে দেখাবো বিষয়টা। দেখো, লন এ ই মাইনাস ই এ বাই আর টি, এটাকে লন নিলে মানে এই অংশটাকে আমি লন এ করলে কীরকম আসবে? দেখো, লন এ বি এর একটা সূত্র আছে না, লন এ প্লাস লন বি, ঠিক আছে? তাহলে এটা সেই সূত্রের ভিতরেই তো পড়ে, এ অংশ আর বি অংশ, মানে লন এ প্লাস লন বি, অর্থাৎ লন এ প্লাস এই লন ইন্টু, তুমি যখন লনের সাথে এই রাশিটাকে লিখবা, লন আর এই ই এক্সপোনেনশিয়াল আর লন দুইটা একত্রে আউট হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়, থাকে কি? থাকে হচ্ছে মাইনাস ই এ বাই আর টি, ঠিক আছে? এবার দেখো, প্লাসে মাইনাসে মাইনাস ই এ বাই আর টি, তা আমি তো এই অংশটাই লিখেছি এখানে, এই যে লন এ মাইনাস ই এ বাই আর টি। এইবার আমরা লনটাকে একটু লগে কনভার্ট করব। তা আমরা জানি লনকে লগে কনভার্ট করতে গেলে কি করতে হয়? আমরা জানি লনকে লগে কনভার্ট করতে গেলে 2.303 দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে? তাহলে আমরা লনকে লগে কনভার্ট করার জন্য 2.303 দিয়ে গুণ করব। বাট আমি এখানে 2.303 এই কারণে লিখে নিই যে আমি আবার কমানো নিয়ে ফেলেছি একসাথে। লনকে লগে নিতে গেলে 2.303 দিয়ে গুণ করতে হয়, ভালো কথা। এখানে একটা 2.303 হতো, এখানে একটা 2.303 হতো, কিন্তু এইখানে তো হতো না। তখন তুমি কি করতে? তখন কি করতে? হ্যাঁ, সেই জন্য আমি কি করেছি, আমি উভয় অংশকে আবার 2.303 দিয়ে কমানো নিয়ে ফেলেছি। ফলে এই অংশের 2.303 ভ্যানিশ হয়ে যাচ্ছে, এই অংশের 2.303 ভ্যানিশ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে তো কোনো 2.303 ছিলই না। ফলে কমন যখন নিয়েছি তাকে তো ভাগ আকারে আমার এখানে লিখতেই হবে, তাই না? এই জন্য দেখো 2.303কে আমি ভাগ আকারে লিখেছি, ঠিক আছে? আচ্ছা, এইবার আমার কি করতে হবে? এইবার আমি যে কাজটা করব সেটা হলো যে লগকে যেভাবে ছিল সেভাবে রেখেছি, এই লগে এ এর মানটা আমি বসিয়ে দিব এইখান থেকে নিয়ে, মানে আমরা প্রশ্নেই দেওয়া আছে এই কম্পাঙ্ক গুণক এ এর মান, সেটা লিখে দিলাম, মাইনাস ই এর মানটাও আমরা পেয়েছি, এই যে সেটাকেও লিখে দিলাম, 2.303 লিখলাম, আর এর মানও আমরা পেয়েছি, আর এর মানটাও লিখে দিলাম, টি এর মানও আমরা পেয়েছি, সেটাও লিখে দিলাম। এইবার আমাদের ক্যালকুলেশনের পালা। দেখো, আমাদের ক্যালকুলেশন প্রথমে আছে লগ 4.3 গুণ 10 টু দি পাওয়ার 13, এই অংশটাকে আমরা আগে ক্যালকুলেট করব। এই যে লগ অফ 4.3 গুণ 10 টু দি পাওয়ার 13 আসছে 13.634। ওকে, এবার আমরা নিচের রাশিটাকে কনভার্ট করবো। এগুলো এটা আর আমি দেখালাম না, কারণ তুমি যখন এই অংশটাকে নিচের রাশি দিয়ে ভাগ করবা এই অ্যান্সারটাই আসবে। এবার দুইটাকে বিয়োগ দিবা, তখন মান আসবে এরকম, বড় সংখ্যার আগে মাইনাস আছে বলে উত্তরের আগে মাইনাস এসছে, ঠিক আছে? এখন দেখো,
এখন যে কাজটা প্রয়োজন সেটা হচ্ছে লগ কে ইকুয়াল টু যদি এত হয় তাহলে শুধু কে ইকুয়াল টু কত হবে, মানে এই লগকে আমরা কিভাবে ভ্যানিশ করতে পারি। লগকে ভ্যানিশ করার একটা সিস্টেম আছে। লগকে ভ্যানিশ করার একটা সিস্টেম হচ্ছে, আমরা জানি যে লগের ভিত্তি তো 10, তাই না? লগ অফ 10x ইকুয়াল টু যদি y হয় তাহলে x ইকুয়াল টু হয় 10 অফ y, ঠিক আছে? অর্থাৎ লগকে ভ্যানিশ করার সিস্টেম কি? লগকে ভ্যানিশ করার সিস্টেম হলো যে তুমি যদি এক পাশ থেকে লগ তুলে দাও আর এক পাশে তোমাকে 10 ভিত্তি নিতে হবে, ঠিক আছে? log 10 of x equal to y, এখান থেকে x equal to কি হয় সূত্র, এটা কিন্তু সূত্র, লগের সূত্র x equal to 10 of y। তাহলে log k equal to যদি -4.358 হয় তাহলে শুধু k equal to এরকম হবে না 10 to the power -4.358। তুমি যদি এক পাশ থেকে লগ তুলে দাও আর এক পাশে 10 ভিত্তি নিতে হবে, তাহলে এই পাশ থেকে লগ তুলে দিচ্ছে আর এক পাশে 10 ভিত্তি নিতে হবে, মানে ওই যে তোমার যে অংশটা থাকবে এটাকে পাওয়ারে তুলে দিতে হবে, 10 এর পাওয়ারে, ঠিক আছে? এবার 10 এর পাওয়ার এত ইকুয়াল টু কত হয় সেইটা আমরা একটু দেখি। 10 পাওয়ার -4.358 কত এসছে? 4.38। দেখো তো আনসার মিলছে কিনা। ও এখনো তো শেষ হয়নি। 4.38 গুণ 10 ইনভার্স 5 আছে কিন্তু সাথে, হ্যাঁ 4.38 গুণ 10 ইনভার্স 5 মিলেছে না? দেখছো এত মানে এত জটিল জটিল ক্যালকুলেশন কিন্তু তুমি কোন বই গাইডে এগুলো আসলে এইভাবে দেওয়া থাকবে না। এগুলো তোমার ক্লাসটা ভালোভাবে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করতে হবে, আমার কথাগুলো শুনতে হবে, অনায়াসে পেরে যাবা। আমি সাইড নোটে সূত্র লিখে দিয়েছি কিভাবে তোমরা এটাকে ভ্যানিশ করে দিবা, ঠিক আছে? আচ্ছা চলো আমরা টাইপ 2 এর সেকেন্ড ম্যাথটা দেখি। ওকে দেখো আমরা এইবার যে ম্যাথটা রেখেছি একটু ডিফারেন্ট, ভিন্ন টাইপের ম্যাথ হবে। যেমন প্রশ্নে আসতে পারে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিম্নলিখিত অ্যাস্টারের ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া হার ধ্রুবকের একটা মান দেওয়া থাকবে। এই অ্যাস্টার না দিয়ে আবার ডিরেক্টলি অ্যাস্টার ইথাইল অ্যাসিডেটকেও লিখে দিতে পারে, ঠিক আছে? বলবে এই বিক্রিয়ায় অ্যাস্টারের 90% আর্দ্র বিশ্লেষণে বা 90 মোল, ঠিক আছে 90 m, এটা হচ্ছে অ্যাস্টারের ঘনমাত্রা, 90 m অ্যাস্টারের জলানয়নে প্রয়োজনীয় টাইম নির্ণয় করো। তার জন্য তোমাদের কন্ডিশন দেওয়া থাকবে যে যখন মিশ্রণে অ্যাস্টার ও ক্ষারের আদি ঘনমাত্রা এত এত হবে, হয় এই কন্ডিশনটা দেবে, না হয় সেকেন্ড কন্ডিশন দেবে যে যখন মিশ্রণে অ্যাস্টার ক্ষারের উভয়ের ঘনমাত্রা 0.1 হবে, ঠিক আছে? তো এই দুইটা টার্ম দিয়ে কি তুমি কিছু অনুমান করতে পারছো? দেখো ফার্স্ট কন্ডিশনে যেটা আছে অ্যাস্টার আর ক্ষার দুইটারই ঘনমাত্রা ভিন্ন ভিন্ন, বাট সেকেন্ড কন্ডিশনে যেটা আছে অ্যাস্টার ক্ষারের ঘনমাত্রা দুইটাই সেম, ঠিক আছে? আমরা পড়েছিলাম সেকেন্ড অর্ডার রিয়াকশন, মনে আছে কি? যে সেকেন্ড অর্ডার রিয়াকশনে যখন দুইটা বিক্রিয়কের ঘনমাত্রা সেম হবে তখন এই সূত্র, যখন দুইটা বিক্রিয়কের ঘনমাত্রা বা বিক্রিয়ক ভিন্ন ভিন্ন হবে তখন এই সূত্র। তাহলে আমাদের এই ফার্স্ট কন্ডিশন যদি আসে কোন সূত্রে অ্যাপ্লাই করবা? ঘনমাত্রা দুইটা ভিন্ন ভিন্ন আছে, অবশ্যই আমাদের সেকেন্ড সূত্রে অ্যাপ্লাই করতে হবে। যদি তোমার সেকেন্ড কন্ডিশনটা আসে উভয়ের ঘনমাত্রা 0.1 মানে উভয়ের ঘনমাত্রা সেম, তখন তোমার কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে? ফার্স্ট সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এই বিষয়টা একটু মাথায় রাখবা, ঠিক আছে? ওকে তো চলো আমরা দেখি অঙ্কটা কেমন হয়। আমাদের বের করতে হবে যেটা সেটা হচ্ছে প্রয়োজনীয় সময় বা টাইম। তাহলে টাইম টি বের করতে হবে, তাই না? তা আমরা জানি দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ দুইটা, এইটা আর একটা হলো এই। কিন্তু কন্ডিশন কি? যখন বিক্রিয়ক দুইটা ঘনমাত্রা সেম না হয়, ভিন্ন ভিন্ন হয়, তখন এই সূত্রে অ্যাপ্লাই করতে হয়। যখন দুইটা ঘনমাত্রায় সেম হয় তখন এই সূত্রে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা যেহেতু ফার্স্ট কন্ডিশনটা প্রথমে করব, এই 1 নম্বর কন্ডিশনটা আমরা প্রথমে বের করব। ফলে এখানে অ্যাস্টার ক্ষার দুইটারই ঘনমাত্রা দেখো ভিন্ন ভিন্ন আছে, তাহলে আমাদের কোন সূত্র লাগবে? অবশ্যই এই সূত্রটা। তাই দেখো আমরা এই সূত্রটাই নিয়েছি, ঠিক আছে? এখন এই সূত্রে টাইম বের করার জন্য টি কে আমরা বাম পাশে নিব আর কে আসবে টি এর জায়গায়। এখন কি কি প্রয়োজন? এখন প্রয়োজন হাত ধ্রুবক কে, সেটা তো দেওয়াই আছে প্রশ্নে, এই যে হাত ধ্রুবক কে। ফলে আমরা হাত ধ্রুবক কে ইকুয়াল টু ওইটাই আলাদা সাইডে আগে লিখে নিব। আর কি প্রয়োজন? প্রয়োজন এ আর বি। এ কি? এ হচ্ছে অ্যাস্টারের, খুব ভালো করে খেয়াল করবা, এখানে আমরা একটু অন্য টাইপে করেছি, মানে আমরা অ্যাস্টারের যে ঘনমাত্রাটাকে আছে সেটাকে আমরা বি ধরেছি, অ্যাস্টারের ঘনমাত্রা 0.05 m, এটাকে আমরা কি ধরেছি? বি ধরেছি, বি রাশি দিয়ে প্রকাশ করেছি। আর ক্ষারের যে ঘনমাত্রা আছে 0.10 m, এটাকে আমরা এ রাশি দিয়ে প্রকাশ করেছি, ঠিক আছে? তাহলে এ এর মান কত আসবে? 0.10। এ বি দুইটা পেয়ে গেছি। আমাদের আর প্রয়োজন কি? এক্স। এক্স কি বলতো? এক্স হচ্ছে শেষ ঘনমাত্রা। এক্স কি? এক্স হচ্ছে লাস্ট বা শেষ ঘনমাত্রা। এটা কিভাবে বের করবা? খেয়াল করো, এখানে বলা হচ্ছে যে ওই বিক্রিয়ায় অ্যাস্টারের 90% আর্দ্র বিশ্লেষণ হয়ে যাচ্ছে।
বিক্রিয়ায় এ স্টারের 90% আদ্র বিশ্লেষণ হয়ে যাচ্ছে। মানে কি, মানে এ স্টারের যে ঘনমাত্রাটা আছে, এ স্টারের যে ঘনমাত্রাটা আছে তার 90% আদ্র বিশ্লেষণ হয়ে যাচ্ছে। তাহলে শেষ ঘনমাত্রা তো 90% হবে না, হবে কি এ স্টারের 90%। এ স্টারকে আমরা কি দিয়ে প্রকাশ করেছি, বি দিয়ে। তার মানে 90% বি, অর্থাৎ এ স্টারের 90% মানে কি, মানে এ স্টারের যে ঘনমাত্রা আছে 0.05 এম তার 90%, এইটা হচ্ছে শেষ ঘনমাত্রা। 90% মানে 90/100। ক্যালকুলেটরে চাপো, এর মানটা এইরকম চলে আসবে। তাহলে শেষ ঘনমাত্রা আমরা পেয়ে গেছি। এবার দেখো, তুমি যেখানে যা মান প্রয়োজন বসিয়ে দাও। কে হাত ধ্রুবকের মান আমরা পেয়ে গেছি, এখানে সেট করে দাও। বি আমরা পেয়েছি 0.05 এম, লিখে দাও বি। কই, এই যে 0.05 এম। এ কত পেয়েছি, এ পেয়েছি 0.10, লিখে দাও। ঠিক আছে, ঠিক তেমনি লন লেখো, এই লন। এবার বি এর মান লেখো 0.05, এ যা পেয়েছিল সেটা লেখো। এক্স আমরা পেয়েছি 0.045, সব মান এখানে সেট করে দাও। মান সেট করে প্রথমে যে কাজটা করবা, এই রাশিটাকে আগে ভাগ করে নিবা, ভাগ করে অ্যান্সারটা এখানে লিখবা। এবার লনের আগে কিছু নেই মানে গুণ, লন লিখবা, লিখে এই অংশটাকে আগে ভাগ করে নিবা, নিয়ে এই জায়গায় লিখবা। এই অংশটা আমি একটু তোমাদের ক্লিয়ারলি দেখাই। এটা নিয়ে গতবার অনেক স্টুডেন্ট আমাকে প্রশ্ন করছিল যে আমি এই ম্যাথটা বুঝতে পারছি না, কারণ বইয়ে আসলে আমাদের এটাকে অন্যভাবে লেখা আছে, বোঝা আসলে যায়ও না বই গেট দিকে সচরাচর। তো দেখো, 1 ভাগ, সরি, প্রথমে 1কে খালি রাখবা, ভাগ, এইবার ব্র্যাকেট ওপেন করবা, নিচে যে রাশিটা আছে তার জন্য 6.21 গুণ 10 ইনভার্স 3। ওকে, এবার দেখো আবারও গুণ দাও, কারণ ব্র্যাকেটের আগে কিছু নেই মানে গুণ। এবার 0.10 থেকে 0.05 বিয়োগ করলে কত হয় জানো, 0.1 থেকে 0.05 বিয়োগ করলে কিন্তু 0.05ই আসে। ঠিক আছে, তাহলে আমি আর ওটা হিসাব করলাম না, ডিরেক্টলি 0.05 লিখে দিলাম। কত আসছে দেখো তো, 3220.61 এসছে না? দেখো আমি কিন্তু সেটাকে এখানে লিখে নিয়েছিলাম। এবার আমরা কি করব, এবার আমরা লনের পার্টটা একটু ক্যালকুলেট করব। মানে লনের যে অংশটা আছে এই লনের সাথে যে ম্যাথগুলো আছে, আমরা এটাকে আগে হিসাব করে লনের পাশে লিখে নিব। তাহলে কিভাবে করবা, এক্ষেত্রে তুমি একটু মানে শর্টকাট অবলম্বন করবা। সেটা কীরকম, 0.05 গুণ 0.10 বিয়োগ 0.045, এইখানে যে মানটা আসবে এটা আগে লিখে নিবা। এইবার এই যে অ্যান্সারটা আসছে না, তার সাথে ভাগ লিখবা, লিখে এবার নিচের এই হরটা ক্যালকুলেট করবা। 0.05 বিয়োগ 0.045 কত আসছে দেখো তো, 5.5 আসছে না? হ্যাঁ, এই যে দেখো সেই 5.5কে কিন্তু আমরা লনের সাথে রেখে দিয়েছি। ক্লিয়ার? এখন এই দুইটা আবার যারা ক্যালকুলেট করতে পারো না তাদেরকে এই দুইটাও দেখিয়ে দেই। এই দুইটা ক্যালকুলেট করে কিভাবে এই অংশটা বানাবা, 3220.61 গুণ লন 5.5, একেবারে সিম্পল। এই যে লন, তারপর কি করবা 5.5, কত এসছে দেখো তো, 5490.32। কিন্তু আমাদের মানটাকে সায়েন্টিফিক ক্যালকুলেটারে আমরা বের করবো, কারণ আমাদের অ্যান্সারটা আমরা যেহেতু সায়েন্টিফিকে নিয়েছিলাম, এই মানগুলো এইভাবে লিখতে আমাদের অনেক কষ্ট হয়। তার জন্য সায়েন্টিফিকে কিভাবে যাব দেখো, শিফট, সরি ভুল হয়ে গেল, শিফট চাপা উচিত হয়নি, ডিরেক্টলি মোড অপশনে চাপলে ওখানে সায়েন্টিফিক মান আসতো। আচ্ছা, আমি আবার একটু ক্যালকুলেট করে দেখাই। দেখো 3220.61 গুণ লন 5.5, এই যে মানটা আসছে এটাকে আমি সায়েন্টিফিক মোডে কি করে নিব, জাস্ট এখানে চলে যাও মোডে, বারবার চাপলে দেখবা একবার এই 2 সায়েন্টিফিক আসছে। হ্যাঁ, সায়েন্টিফিক কোন বাটনে আছে, 2 বাটনে। তাহলে এবার আমি কি করব, এবার আমি এই 2 বাটনে চাপ দিব। 2 বাটনে চাপ দিয়ে এবার চাপবো কি, ইকুয়েশন সমান। হ্যাঁ, এই যে দেখো চলে আসছে। ঠিক আছে, 2কে 2 বার চাপলে 5.5 গুণ 10⁻³ চলে আসছে, মানে সায়েন্টিফিক মান চলে আসছে। তাহলে এই যে আমরা যে মানটা উত্তরে যেটা পেয়েছিলাম সেটা আমরা হয়ে গেল।
এইবার আমরা সেকেন্ড পার্টের কাজ শুরু করব। সেকেন্ড কন্ডিশনটা কি বলছে, যখন স্টার ঘনমাত্রা উভয় সেম হবে মানে 0.1 হবে, তাহলে সেক্ষেত্রে তো আর এই সূত্র খাটবে না। যখন দ্বিতীয় ক্রম বিক্রিয়ায় বিক্রিয়ক দুইটা ঘনমাত্রা সেম হয় তখন এই সূত্র অ্যাপ্লাই করতে হয়। তাহলে বিক্রিয়ক দুইটা কি কি? বিক্রিয়ক দুইটা স্টার আর ক্ষার, একটাকে আমরা এ ধরেছি, স্টারকে বি ধরেছি, ক্ষারকে এ ধরেছি, তার মানে এ বি উভয়ের ঘনমাত্রায় 0.1 হবে। এবার তাই দেখো এও 0.1 বিও 0.1, বাট এক্স তো হবে না, এক্স হচ্ছে লাস্ট ঘনমাত্রা কি স্টারের 90%, তো স্টারের ঘনমাত্রাই ধরো 0.1, তাহলে স্টারের 90% মানে কি 0.1 গুণ 90%, 90% মানে 90/100, এই তিনটাকে ক্যালকুলেট করো 0.09 এক্স পেয়ে যাবা, তাহলে মান বসিয়ে দাও। আমরা এই হাত ধ্রুবক থেকে আমাদের প্রয়োজন কি, আমাদের প্রয়োজন হচ্ছে টাইম, তাহলে এত আমরা কে কে বাম পাশে রাখার প্রশ্ন আসে না, টি কে কে এর জায়গায় নাও, কে কে টি এর জায়গায় নাও। আগে একটা টাইম বের করেছি, তাহলে এটাকে আমি টি প্রাইম দিলাম। ওকে, আচ্ছা এখন দেখো কে এর মান আছে না, এই যে 6.21 গুণ 10^3 বসিয়ে দাও। এক্স কত 0.09, লাস্ট টাইম একটা জিরো এক্সট্রা লিখে নিয়েছি, এটা তুমি দিতেও পারো নাও পারো, এটা কোনো বিষয় না, লাস্টে জিরো থাকাও যা না থাকাও তাই। ওকে, এ কত 0.1, এখানেও আমি জাস্ট এখানে জিরো লিখেছি বলে এখানেও 0.1 এর পাশে একটা জিরো দিয়েছি, এটাকে তোমরা লিখতেও পারো নাও লিখতে পারো, ঠিক আছে। আচ্ছা এ 0.1, জিরো দেওয়াও যায় না দেওয়াও সেম কথা, যদি দাও তাহলে প্রত্যেকের ক্ষেত্রেই দিবা, দেখো প্রত্যেকের লাস্টে আমি জিরো রেখেছি, আর যদি না দাও কারোর ক্ষেত্রেই দেওয়ার দরকার নাই। আচ্ছা এক্স কত 0.09, ক্যালকুলেট করো, প্রথমে এই অংশটা ক্যালকুলেট করবা, এই অংশটাকে ক্যালকুলেট করে এই মান আসবে, তারপর এই অংশটাকে ক্যালকুলেট করলে এই মান আসবে, এবার দুইটা গুণ করলে এই মান চলে আসবে। এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, আমরা যে কোনো বিক্রিয়ায় যে কোনো সেকেন্ড অর্ডার রিয়াকশানের ক্ষেত্রে যদি সেম ঘনমাত্রা বা ভিন্ন ভিন্ন ঘনমাত্রা দেওয়া থাকে, দুই ক্ষেত্রেই আমরা প্রয়োজনীয় টাইম বের করতে পারি, ঠিক আছে। তো এই টাইপের ম্যাথগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু দেখে নিও। আচ্ছা এইবার আমরা যেটা দেখব, আমরা এইবার একটু শক্তিয়ন শক্তি এবং ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর টাইপের একটা ম্যাথ দেখার চেষ্টা করব। ওকে, প্রশ্ন আসতে পারে দুইটা ভিন্ন ভিন্ন তাপমাত্রা দেওয়া থাকতে পারে, বলতে পারে যে দুইটা ভিন্ন তাপমাত্রায় হাইড্রোজেন আয়োডিনের মধ্যকার যে হাত ধ্রুবক সেটা এত এবং এত হচ্ছে, তাহলে শক্তিয়ন শক্তি ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর নির্ণয় করতে হবে। দেখো এখান থেকে আমি আগে যে টার্মগুলো বের করে নিব সেটা হচ্ছে, এখানে আছে দুইটা তাপমাত্রা T1 আর T2, তো দুইটা তাপমাত্রাকে আমি লিখেছি T1 আর T2 দিয়ে। তাপমাত্রাকে কখনো সেলসিয়াসে রাখবা না, সবসময় কেলভিনে নিয়ে যাবা, কেলভিনে নেওয়ার জন্য 273 দিয়ে সেলসিয়াসকে যোগ করতে হয়। আচ্ছা দুইটা হাত ধ্রুবক আছে এই আর এই, একটাকে ধরো K1 আর একটাকে ধরো K2, তাহলে K1 হাত ধ্রুবক এই, K2 হাত ধ্রুবক চলে আসলো। এখন দেখো আমাদের প্রয়োজন সক্রিয়ণ শক্তি, আমরা জানি সক্রিয়ণ শক্তিকে ই দিয়ে প্রকাশ করে বা ইএ, ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর মানে কম্পাঙ্ক গুণককে প্রকাশ করা হয় এ দিয়ে। এখন ই এ K1 K2 T1 T2 এইগুলোর ভিতরে রিলেটেড সমীকরণ কি তোমার মনে আছে? যদি না থাকে তাহলে শুনে নাও, আমি তোমাদের 2 নাম্বার চ্যাপ্টারে পড়িয়েছিলাম আরহেনিয়াসের সমীকরণ অনুসারে দুইটা ভিন্ন ভিন্ন তাপমাত্রার ক্ষেত্রে সক্রিয়ণ শক্তি নির্ণয়ের সমীকরণ হলো এই। আরহেনিয়াসের সমীকরণটা দেখে নাও আরো একবার, আমি ওখানে দেখিয়েছিলাম যে যখন দুইটা ভিন্ন ভিন্ন তাপমাত্রা থাকবে তখন সক্রিয়ণ শক্তি নির্ণয় করতে হবে এই সমীকরণ দিয়ে, ঠিক আছে। তাহলে দেখো এখানে K1 K2 এর মান বসিয়ে দাও, এখান থেকে নিয়ে ই আমাদের প্রয়োজন কি, আমাদের প্রয়োজন হচ্ছে সক্রিয়ণ শক্তি আর ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর, তো দুইটা তো আর একসাথে বের করা পসিবল না, আমরা প্রথমে সক্রিয়ণ শক্তিটা বের করে নেই, তারপর ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর বের করব। সক্রিয়ণ শক্তি কি ই, তাহলে ইটা আমাদের বের করতে হবে, ক্লিয়ার। তাহলে ইটা থাক, আর এর মান তো আমরা দেখছি সবার ক্ষেত্রে সেম হয়, আর এর মান এটা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবকের এসআই এককের মান 8.314, এটা মুখস্থ রাখতে হবে 8.314। T1 T2 দেওয়া আছে, বসিয়ে দাও। ওকে, এখন ক্যালকুলেট করতে হবে, কিভাবে করবা দেখো, লন প্রথমে লিখতে হবে, লন লিখলাম, এরপর যেটা আছে এই অংশটা ভাগ এই অংশ দিতে হবে, 2.54 গুণ 10^4, 2.54 গুণ 10^4 ভাগ 0.95 কত আসছে -8.2 আসছে না, 10.10 পাওয়ার 00 আছে, ফলে ওটা আর আমাদের প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন -8.2 কে, ঠিক আছে। এই যে দেখো -8.2 আমরা রেখে দিয়েছি। এইবার ই কে রেখে দেখো এখানে একটা সিস্টেম খেয়াল করো, ই কিন্তু লবে আছে, ফলে ওকে আমরা এইভাবে সিঙ্গেল রাখতে পারি, কিন্তু 8.314 এটা কিন্তু 1 বাই আকারে আছে, ঠিক আছে, 1 বাই আকারে আছে মানে কি এটা ভাগ আকারে আছে 1 এর সাথে,
ফলে 1/8.314কে আমরা আগে ক্যালকুলেশন করে নিব, কত আসে আমাদের সেটা দেখতে হবে। 1/8.314 আসছে না 1.2, ঠিক আছে, 1.2 গুণ 10⁻1 আসছে। এটাকে আমরা অ্যান্সার হিসেবে রেখে দিলাম যে অ্যান্সার, ওকে, এটাকে আমরা অ্যান্সার হিসেবে রেখে দিলাম। এবার অ্যান্সারের সাথে কি করতে হবে, এই দুইটা রাশিকে গুণ করতে হবে, মানে এই দুইটার বিয়োগফলকে গুণ করতে হবে। একটা হচ্ছে 1/575 আর একটা 1/781। তাহলে দেখো কিভাবে করি, অ্যান্সার গুণ 1/575 বিয়োগ 1/781 কত আসছে, 5.5 গুণ 10⁻5। এই যে দেখো 5.5 গুণ 10⁻5। কে আমরা বলেছিলাম সিঙ্গেল রাখতে হবে, রেখেছি কারণ আমাদের এর মানটা বের করতে হবে। এইবার আমাদের কি প্রয়োজন, আমাদের তো শক্তি প্রয়োজন। তাহলে এটাকে কেন তুমি ডান পাশে রাখবা, এটাকে বাম পাশে নিয়ে চলে আসো, মানে ফুল রাশিটাকে আমরা এবার বাম পাশে নিয়ে আসছি। বাট একটা বিষয় খেয়াল করো, এই পাশেও মাইনাস এই পাশেও মাইনাস, দুইটা ভ্যানিশ হয়ে যায়। এই রাশিটাকে আমরা বাম পাশে এনে এই রাশিটাকে ডান পাশে নিচ্ছি, আবার এই রাশিটাকে যখন বাম পাশে এনেছিলাম সেখান থেকে কে রেখে এইটাকে আবারও ডান পাশে পাঠালে সেটা ভাগ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এবার এই দুইটাকে তুমি ভাগ করো, এরকম একটা মান আসবে। সেই মানটা অবশ্যই জুলে থাকে, কিন্তু আমরা এই জুলটাকে আমরা শক্তি নির্ণয়ের সময় একটু কিলো জুলের কনভার্ট করে নিব। তো জুল থেকে কিলো জুলে আসতে গেলে কি করতে হয়, কিলো জুল থেকে জুলে আসতে গেলে 1000 গুণ করতে হয়, আর জুল থেকে কিলো জুলে যেতে গেলে 1000 কি করতে হবে, ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে জুল থেকে কিলো জুলে আসা মানে 1000 ভাগ করতে হবে। তুমি এই রাশিটাকে 1000 দিয়ে ভাগ করো, এই মান পেয়ে যাবা। এইভাবে আমরা এখান থেকে সক্রিয়ণ শক্তি পেতে পারি। আমাদের এইবার প্রয়োজন ফ্রিকোয়েন্সি ফ্যাক্টরটা বের করা। ঠিক আছে, চলো ফ্রিকোয়েন্সি ফ্যাক্টরটা বের করি। দেখো আমরা ফ্রিকোয়েন্সি ফ্যাক্টরের জন্য আমরা ডিরেক্টলি আরএনএস-এর যে মূল সমীকরণ ছিল তার সাহায্য নিচ্ছি, k = AE - EA/RT। এখান থেকে আমরা জানি ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর কি, এ কে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর বা কম্পাঙ্ক গুণক বলে, ফলে এ কে আমাদের বাম পাশে আনতে হবে। ঠিক আছে, মানে আমরা এই হোল রাশিটাকে আমরা প্রথমে বাম পাশে এনে কে ডান পাশে নিয়েছিলাম, তারপরে এই বাম পাশে আনা রাশি থেকে আমরা এটাকে রেখে E - EA/RT এক্সপোনেনশিয়াল -EA/RT কে আমরা ডান পাশে পাঠালে সে ডান পাশে গিয়ে ভাগ হয়ে গেছে। ক্লিয়ার? এবার মান বসাও, কে এর মান কত, এই যে কে বেরিয়েছে 2.54। হ্যাঁ, কে হিসেবে তুমি কাকে নিবা, প্রশ্ন তো সেটাই, তাই না, যে এখানে তুমি কে হিসেবে কাকে নিবা, কারণ আমরা তো দেখেছি হাত ধ্রুবক দুইটা, K1 K2, কিন্তু তুমি কে হিসেবে কাকে নিবা। দেখো কে হিসেবে তুমি ফার্স্ট যে হাত ধ্রুবক আছে সেইটাকে নিবা, সেকেন্ডটার দিকে যাওয়ার দরকার নেই, সবসময় ফার্স্ট হাত ধ্রুবকটাকে তুমি কে হিসেবে বিবেচনা করবা। তাহলে ফার্স্ট হাত ধ্রুবক বা বেগ ধ্রুবককে আমরা লিখলাম, এক্সপোনেনশিয়াল লিখলাম, সক্রিয়ণ শক্তি এটা তো আমরা আগের ম্যাথে পেয়েছি 149.3, সেটাকে আমরা লিখলাম 149.3। সরি, আমরা সক্রিয়ণ শক্তিটাকে যদিও এখানে কিলো জুলে প্রকাশ করেছিলাম, বাট আমরা ম্যাথ করার সময় এটাকে আবার জুলের হিসাবে করব। ঠিক আছে, তুমি কিলো জুলে করতেও পারো নাও পারো, বাট ম্যাথ করার সময় তুমি এই জুলের মানটাকে নেবা। ফলে এই জুলের মানটাকে দেখো আমি এখন সক্রিয়ণ শক্তির জায়গায় নিয়েছি। আচ্ছা, আর এর মান আর টি এর মান দুইটাই তো আমরা পেয়েছি, এই যে আর 8.314, টি কোনটা নিবা বলো তো, ওই যে আমি বলেছিলাম যে হাত ধ্রুবক যদি তুমি প্রথমটা নাও তাহলে টিও তোমার প্রথমটা নিতে হবে 302 ডিগ্রি সেলসিয়াসের, মানে T1 এর যে তাপমাত্রা 575 সেটা নিতে হবে। এই যে নিয়েছি 575। এবার ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন কিভাবে করবা, দেখো ওপরের রাশিটাকে সেম আছে, বাট নিচে যখন ক্যালকুলেশন করবা এক্সপোনেনশিয়ালকে এইভাবে রেখে দিবা প্রথমে। ঠিক আছে, তোমার কাজ হচ্ছে উপরের এইগুলো আগে হিসাব করে নিবা। এই যে এই অংশের সাথে ভাগ করছি এই অংশটা, এই অংশের সাথে এই অংশটা ভাগ করলে আমাদের এরকম একটা মান আসবে। এইবার আমরা কিভাবে হিসাব করি দেখাচ্ছি, দেখো এইবারও আমরা আরও একটু কনভার্ট করে নিয়েছি যে এক্সপোনেনশিয়াল -31.23 কে ক্যালকুলেশন করলে এইরকম একটা মান আসবে, তারপরে এই দুইটাকে ভাগ করলে অ্যান্সার চলে আসবে। তো অনেকের এক্সপোনেনশিয়াল মানটা বের করতে সমস্যা হতে পারে, আমি দেখাই দিচ্ছি। দেখো এইখানে দেখবা একটা ছোট পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে, হ্যাঁ পেন্সিলের দিকে খেয়াল করো, যদি না দেখা যায় এই যে দেখো এইখানে একটা ছোট আছে, এর জন্য আমার কি করতে হবে জানো, আলফা চাপতে হবে, তারপর ওইটা চলে আসবে। আচ্ছা, এক্সপোনেনশিয়ালে পাওয়ার কত, -31.23 না, তাহলে পাওয়ার লেখো, এই যে পাওয়ার -31.23, কত মান আসছে 2.7 × 10⁻14। এই দেখো 2.7 × 10⁻14, দুইটাকে ভাগ করো এই মান চলে আসবে। এইভাবে কিন্তু আমরা খুব সহজেই
এরকম যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে শক্তি শক্তি আর ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর খুব সহজে নির্ণয় করতে পারবো। ক্লিয়ার? তো আমরা টাইপ 2 এর লাস্ট ম্যাথটা কি আছে দেখি। ওকে, বলা হচ্ছে যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা একটা বিক্রিয়ার হাত ধ্রুবক এত, যদি বিক্রিয়াটা শক্তি এত হয় তাহলে 37 ডিগ্রিতে তার হাত ধ্রুবক কত হবে। ঠিক আছে, তো আমরা প্রথমে একটু এই টার্মগুলোকে লিখে নিব যে হাত ধ্রুবক এ একটা আর আরেকটা বের করতে হবে, মানে এটা K1 আর বের করতে হবে K2। লেখো K1 এত, K2 হট। তাপমাত্রা দুইটা আছে 27 আর 37, এটা হচ্ছে T1, এটা হচ্ছে T2। ঠিক আছে, তাহলে T1 27 যেটাকে কেলভিনেও নিতে হবে, তার জন্য 273 যোগ করতে হবে, T2 37 যেটাকে কেলভিনে নিতে হবে। শক্তি দেওয়া আছে না 41.84, তাহলে শক্তি ইয়ে ইকুয়াল টু এত। এখন এই টার্মগুলোর ভিতরে সম্পর্কযুক্ত সমীকরণ ওই যে আগের ম্যাথটার মতোই, আরএনএস-এর সমীকরণ অনুসারে যখন দুইটা ভিন্ন ভিন্ন তাপমাত্রা থাকবে তখন হাত ধ্রুবকের সাথে তাপমাত্রা শক্তির মধ্যে সম্পর্কযুক্ত সমীকরণ হলো এটা। ঠিক আছে, এখানে দেখো তো দুইটা ভিন্ন ভিন্ন তাপমাত্রা আছে না, তাহলে আরএনএস-এর সমীকরণ ভিন্ন ভিন্ন তাপমাত্রায় কীরকম হয়, এরকম হয়। ওকে, এখন মান বসিয়ে দাও। K2 কত আছে, K2 হচ্ছে এই যে তোমার বের করতে হবে K2 অংশটা, বিক্রিয়ার হাত ধ্রুবক K2, লাস্ট হাত ধ্রুবক K2, এটা বের করতে হবে। K1 দেওয়া আছে, সেটাকে K1 এর জায়গায় লিখলাম। ই এর শক্তি দেওয়া আছে 41.84, ওটাকে আমরা জুলে আছে, কিন্তু আমি বলেছিলাম যে শক্তিকে আমরা কিসে প্রকাশ করে নেই, কিলো জুলে প্রকাশ করে নিব। ঠিক আছে, তো 41.84 জুলকে কিলো জুলে কিভাবে প্রকাশ করবা? আচ্ছা, এই অংশটা মনে হচ্ছে আমাদের একটু ভুল হয়েছে, এটা মেবি তোমাদের প্রশ্নে কিলোজুল থাকে, আমরা সেখান থেকে কি করি জুলে নেওয়ার জন্য এই অংশটাকে আমরা 41.84কে আমরা জুলে নেওয়ার জন্য 1000 দিয়ে গুণ করি, কিলোজুল থেকে জুলে আসার জন্য 1000 দিয়ে গুণ করতে হয়। যখন তুমি এটাকে 1000 দিয়ে গুণ করবে তখন জুলে এরকম একটা মান আসবে, যেটাকে আমরা অঙ্কে ব্যবহার করি জুলের মানটা। 2.303 লিখলাম। আর এর মান যেটা আছে, আর এর মান তো এখানে দেওয়া নেই, আর এর মানটা আমাদের মুখস্থ রাখতে হয়। এটা একটা সার্বজনীন মান, আমরা জানি সার্বজনীন গ্যাস ধ্রুবক R = 8.314, এটা মুখস্থ রাখতে হবে। এই যে লিখেছি T1 কত আসছে, T1 300, T2 310, 310, T2 এর জায়গায় 310, T1 এর জায়গায় 300। এবার আমাদের একটু ক্যালকুলেশন করার পালা। আমরা এইখান থেকে এই রাশিটাকে ক্যালকুলেশন করে আমাদের এই মানটা আসবে, আর এই রাশিটা ক্যালকুলেশন করে আমাদের এই রকম একটা মান আসবে। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা যে কাজটা করব, আমরা এই লগের রাশিটাকে একটু দেখব। এই উপরের রাশিটাকে যদি a ধরি, নিচের রাশিটাকে যদি b ধরি, log a ভাগ b এর সূত্র হচ্ছে log a মাইনাস log b। ক্লিয়ার? এই সূত্রটা তোমরা যারা জানো না একটু জেনে নাও। log a বাই b ইকুয়াল টু log a মাইনাস log b। তাহলে আমরা যদি উপরের রাশিকে a ধরি, নিচের রাশিকে b ধরি, log a মাইনাস log b। ক্লিয়ার? এখন দেখো আমাদের প্রযন্ত হাত ধ্রুবক K2, ফলে আমরা এই log K2 রাশিটাকে বাম পাশে রেখে এইটাকে আমরা ডান পাশে পাঠিয়ে দেব। এই মাইনাস অংশটাকে ডান পাশে গিয়ে কি হয়ে যাবে, প্লাস অংশ হয়ে যাবে। ঠিক আছে, এই রাশিটাকে যখন আমরা গুণ করছি মান আসছে 0.234। এইবার আমরা 0.234 এর সাথে এই লগকে ক্যালকুলেশন করব। তুমি ক্যালকুলেটরে লগ চেপে ব্র্যাকেটে 12 গুণ 10² চাপলে দেখবা এরকম একটা মান চলে আসবে, দুইটাকে যোগ করলে এইরকম 3.313 আসবে। এইবার দেখো আমাদের K2 দরকার, আমাদের তো লগ দরকার না। লগ ভ্যানিশ করতে গেলে কি করতে হয়, আমি আগের অঙ্কে শিখিয়েছি। লগ ভ্যানিশ করার সিস্টেম হচ্ছে যে পাশ থেকে লগ ভ্যানিশ করবা তার অপোজিট পাশ থেকে 10 ভিত্তি নিবা। ঠিক আছে, এই পাশ থেকে যদি লগ আউট করতে চাও এই পাশে 3.313কে 10 এর ভিত্তি হিসেবে নিতে হবে, 10 এর পাওয়ার হিসেবে নিতে হবে। তাহলে এইটাকে 10 এর পাওয়ার নিলে কত হয় দেখো, 10 পাওয়ার 3.313 কত আসছে, 2055.89 আসছে না? উত্তর মিলেছে না? এইভাবে কিন্তু আমরা খুব সহজে এই ধরনের প্রশ্নগুলোর হাত ধ্রুবক নির্ণয় করতে পারি। তো আমরা আমাদের এই চ্যাপ্টারের সর্বশেষ একটা প্রশ্নকে টাইপ 3 হিসেবে বেছে নিয়েছি, মানে এটা একটু ডিফারেন্ট। তোমরা ফার্স্ট চ্যাপ্টারের পরিবাহিতা মাত্রিক পদ্ধতি পড়েছিলে বিক্রিয়া হার মাপনের, আমার মনে আছে, তোমাদের মনে আছে কি জানি না। সেখানে আমি কিন্তু পোলারিমিতিক বা পরিবাহিতা মাত্রিক পদ্ধতি পড়েছিল হাত ধ্রুবক মাপনের। তো তারই একটা ফর্মুলা আমরা এবার ব্যবহার করতে হবে। এই ধরনের প্রশ্নগুলো এইভাবে আসে যে এত তাপমাত্রায় এত NaCl দ্বারা মিথাইল অ্যাসিটেটকে আদ্র বিশ্লেষণ করলে একটা নির্দিষ্ট সময়ান্তে সময় আয়তন দ্রবণ তুলে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দ্বারা টাইট্রেট করে নিম্নোক্ত ফলাফলগুলো পাওয়া গেল।
0 সেকেন্ডে আয়তন পাওয়া গেলে এত, 75 সেকেন্ডে আয়তন পাওয়া গেলে এত, 119 সেকেন্ডে আয়তন পাওয়া গেলে এত, 183 সেকেন্ডে পাওয়া গেলে এত, আর ইনফিনিটিভ অসীম সময়ে আয়তন পাওয়া গেল এত। বলছে বিক্রিয়াটা ক্রম বের করতে হবে আর আপেক্ষিক বিক্রিয়ার হার বের করতে হবে। তো দেখো এই বিক্রিয়াটা আগে কোন ক্রমে সেটা দেখতে হবে। তো আমরা এখানে তো দেওয়া নেই, সেটা আমাদের বের করে দেখাতে হবে। তো আমরা আপাত দৃষ্টিতে ধরে নিলাম বিক্রিয়াটা প্রথম ক্রমের, কারণ কোনো কিছু না ধরলে কিন্তু আমরা এখান থেকে বের করতে পারবো না, ঠিক আছে। তো আমরা ধরে নিলাম বিক্রিয়াটা প্রথম ক্রমের। ওকে, এখন ফাইন, প্রথম ক্রম বিক্রিয়া যেহেতু, তাহলে আমাদের যে হাত ধ্রুবকের সমীকরণ নিতে হবে সেটাও প্রথম ক্রমের সমীকরণ নিতে হবে। তো খেয়াল করবা যে যখনই এইরকম জলীয় দ্রবণ বা পরিবাহিত মাত্রিক দ্রবণ থাকবে, এই ধরনের যে দ্রবণ থাকে সেইগুলোর ক্ষেত্রে প্রথম ক্রম বিক্রিয়া হাত ধ্রুবকের সমীকরণে আমরা লগের পাশে এইরকম একটা রাশি ব্যবহার করি, ভি ইনফিনিটিভ মাইনাস ভি নট, ভি ইনফিনিটিভ মাইনাস ভিটি, ঠিক আছে। তো এখান থেকে টাইম টি কিন্তু সব জায়গায় দেওয়া পাবা তুমি, 0, 75, 119, 180, ইনফিনিটিভ টাইম তো দেওয়া আছে সবগুলোর ক্ষেত্রে। আমাদের প্রয়োজন ভি ইনফিনিটিভ ভি নট এই মানগুলো। তো আমরা প্রথমে যে কাজটা করব, ভি ইনফিনিটিভ মাইনাস ভি নট বের করব। দেখো ভি ইনফিনিটিভ আর ভি নট বলতে কি বোঝানো হচ্ছে, ভি ইনফিনিটিভ মানে আয়তনটা ইনফিনিটিভে কত হচ্ছে সেটা হচ্ছে ভি ইনফিনিটিভের মান। তো ইনফিনিটিভ সময়ে আয়তন 21.05, তাহলে ভি ইনফিনিটিভের মান হবে 21.05। আর ভি জিরো কি, জিরো সময়ে আয়তন কত, 9.62, তাহলে ভি জিরো হবে 9.62, দুইটা বিয়োগ করো, এরকম একটা মান আসবে যেটা এমএল দিয়ে প্রকাশ করতে হবে, কারণ দুইটা আয়তনের বিয়োগফল তো এমএলই হবে। ওকে, আয়তনকে এমএল বা মিলিলিটার দিয়ে প্রকাশ করে। ওকে, তাহলে ভি ইনফিনিটিভ মাইনাস ভি জিরো আমরা পেয়ে গেলাম। এখন আমাদের ভিটি আর আমাদের বের করার প্রয়োজন নেই, কারণ এইগুলোই হচ্ছে ভিটি, এই যে ভিটি, এই ভিটি, এই ভিটি, এই ভিটি, ঠিক আছে। এগুলো আমাদের বের করার প্রয়োজন নেই। যখন 75 সেকেন্ড বলবে তখন ভিটি হবে এত, যখন 119 সেকেন্ড বলবে তখন ভিটি হবে এত। ওকে, তাহলে এখন আমরা কি করব, আমাদের 0 আর ইনফিনিটিভ এই দুইটা তো বের করার দরকার নাই। আমরা তাহলে কি করব, 75, 119, 103, 183 এই তিনটা সময় নিয়ে আমরা তিনটা আয়তন বের করব, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা বের করব টাইম টি যখন 75 সেকেন্ড তখন এই সমীকরণটার মান কত হবে, টাইম টি যখন 75 সেকেন্ড, তারপর টাইম টি যখন 119 সেকেন্ড তখন হাত ধ্রুবকের মান কত হবে, তারপর টাইম টি যখন 183 সেকেন্ড তখন হাত ধ্রুবকের মান কত হবে। তিনটা সেক্টর আমরা এখানে নির্ণয় করব। তাহলে প্রথম টাইম টি 75 সেকেন্ডে কত হবে, দেখো টাইম টি যখন 75 সেকেন্ড, হাত ধ্রুবকের টি এর জায়গায় 75 দাও, ভি ইনফিনিটিভ মাইনাস ভি জিরো কত, 11.43 বসাও, ভি ইনফিনিটিভ মাইনাস ভিটি এইটা তোমার একটু হিসাব করে নিতে হবে। দেখো ভি ইনফিনিটিভ মাইনাস ভিটি, ভি ইনফিনিটিভ কত, এই যে ইনফিনিটিভ সময়ে যে ভি এর মানটা আছে সেটা হবে ভি ইনফিনিটিভ, ভিটি কত, টি এর টাইমে যে ভি এর মান, টি এর কোন টাইম বলো তো, 75 সেকেন্ড টাইমে যে ভি এর মান আছে 12.10 সেইটা বসবে এখানে, বিয়োগ করে আসে 8.95, সেইটাকে তুমি এই ভি ইনফিনিটিভ মাইনাস ভিটি এর যে মান আসছে সেটাকে এই জায়গায় বসিয়ে দাও, এই যে এবার এটাকে ক্যালকুলেশন করো, হাত ধ্রুবক এরকম চলে আসবে। আমি ক্যালকুলেশনটা তোমরা যদি না পারো দেখাই দিচ্ছি। ওকে, খেয়াল করো, 2.303 ভাগ 75, এটাকে আগে হিসাব করে নিব। 2.303 ভাগ 75 কত এসছে, 0.03। ওইটাকে অ্যান্সারকে গুণ করবা কি দিয়ে, লগ অফ এত দিয়ে, 11.43 ভাগ 8.95 কত আসছে, 3.26 গুণ 10^3, 3.26 গুণ 10^3। কিন্তু এখানে একটা বিষয় খেয়াল করো, আসলে মানটা যেটা আসছে এটা তো সাইন্টিফিকে চলে আসছে, কিন্তু আমরা সাইন্টিফিকে নিব না, আমরা আমাদের মান যেটাকে আসছে ওটা আমরা একটু খাতায় আলাদা করে লিখে নিচ্ছি বোঝানোর জন্য। 3.26 গুণ 10^3। আচ্ছা 10^3 মানে কি, মানে এই রাশিটা নিচে থাকে, ওপরে গেলে তখন এই পাওয়ার 3 মাইনাস হয়ে যায়। 10^3 মানে কি, মানে 1000, ঠিক আছে। 10^3 মানে 1000। এখন দেখো তুমি যদি এই 1000কে ভ্যানিশ করতে যাও কি করতে হবে জানো, এই উপর থেকে 1 অঙ্ক 2 অঙ্ক 3 অঙ্ক এখানে যে কয়টা শূন্য থাকবে উপর থেকে সেই কয়টা অঙ্কের আগে দশমিক নিতে হবে। তাহলে এখানে শূন্য আছে 1 2 3, তাহলে এর আগে ধরে নাও আছে কি কি 3টা 0, আমরা একটু বসে নিলাম। তুমি যে কোনো সংখ্যার আগে ইচ্ছা মতো শূন্য বসাতে পারো, কোনো সমস্যা না। তাহলে এই নিচের 1000 ভ্যানিশ করতে গেলে আমাকে 1 2 3টা শূন্য আছে, তাই আমাকে 1 2 3টা অঙ্কের আগে দশমিক দিতে হবে, এই দশমিক তখন 3টা অঙ্কের আগে হয়ে যাবে। তাহলে দেখো তো মানটা আসছে কি
0.0032 হয়েছে, 0.0032 না লেখে 3 হয়েছে, জাস্ট ওটা কোনো বিষয় না। মান আসছে না? সায়েন্টিফিককে আমরা ডাইরেক্টলি সিম্পল মানে প্রকাশ করলাম। ঠিক একইভাবে তুমি t = 119 সেকেন্ডটা বের করো। হাত ধ্রুবকে t এর মান কত দিবা? 119 সেকেন্ড। v ইনফিনিটিভ মাইনাস v0 এর মান তো প্রথমেই পেয়েছি 11.43, এবার v ইনফিনিটিভ মাইনাস vt লাগবে। তো v ইনফিনিটিভ তো 21.05 আর vt কত? 119 এ কত আছে vt? 13.10, এই যে 7.95, ক্যালকুলেশন করো, হাত ধ্রুবক পেয়ে যাবা। একইভাবে তুমি t = 183 সেকেন্ডটা বের করো, সেম ভাবে পেয়ে যাবা। তাহলে এখান থেকে কিন্তু আমরা টোটালি 3টা হাত ধ্রুবক পাচ্ছি, একটা, দুইটা আর 183 সেকেন্ডে গিয়ে আমরা আরও একটা হাত ধ্রুবক পাচ্ছি, এই যে। তাহলে আমাদের প্রশ্ন চেয়েছে এই বিক্রিয়ার আপেক্ষিক বিক্রিয়া হার আমরা কিভাবে নির্ণয় করব। দেখো, আপেক্ষিক বিক্রিয়া হার নির্ণয় করার জন্য 3টা হাত ধ্রুবককে 3 দিয়ে ভাগ দাও। কেন, তোমরা গড়ের সিস্টেম, গড়ের অঙ্ক পড়োনি? হাত ধ্রুবক টোটাল 3টা, 75 সেকেন্ডে একটা, 119 সেকেন্ডে একটা, 183 সেকেন্ডে একটা, এই যে এই আর এই। তাহলে সমগ্র বিক্রিয়ার হার, আপেক্ষিক বিক্রিয়ার হারকে আমরা কিভাবে নির্ণয় করব? সবগুলো হাত ধ্রুবককে যোগ করো, যোগ করে কয়টা হয়েছে? হাত ধ্রুবক 3টা না? 3 দিয়ে ভাগ দাও। তো 3 দিয়ে ভাগ দিলে তো সেম রাশিটাই আসে। এইটাই হচ্ছে এই বিক্রিয়ার হার, ঠিক আছে? এইটা কি? এইটা এই বিক্রিয়ার হার, সামগ্রিক হার। আচ্ছা, এখন বলেছিল যে এই বিক্রিয়াটা ক্রম নির্ণয় করতে হবে। দেখো, এখানে প্রত্যেকটা ক্ষেত্রে হাত ধ্রুবক কে এর মান কিন্তু ধ্রুবক হিসেবে কাজ করছে, তাই বিক্রিয়াটাকে আমরা প্রথম ক্রম বলি। এখানে প্রত্যেকটা ক্ষেত্রে হাত ধ্রুবকের মান সবই ধ্রুব হিসেবে কাজ করে। যখনই প্রত্যেকটা ক্ষেত্রে হাত ধ্রুবকের মান ধ্রুব হিসেবে কাজ করে, তখন সে বিক্রিয়াকে প্রথম ক্রম বিক্রিয়া বলে। আর এইভাবে আমরা এই ধরনের ম্যাথগুলোর অনায়াসে সমাধান করে ফেলতে পারি। তো এই ছিল আমাদের প্রথম চ্যাপ্টার, অর্থাৎ আমাদের প্রথম চ্যাপ্টারটার নাম ছিল রাসায়নিক গতিবিদ্যা চ্যাপ্টার, রাসায়নিক গতিবিদ্যা 1 নম্বর চ্যাপ্টারের সমগ্র ম্যাথ। এই চ্যাপ্টারটার গাণিতিক পার্টটা সবচেয়ে বড় বেশি, কারণ এখান থেকে অনেকগুলো ম্যাথ আসছে। এখানে এই চ্যাপ্টারের ভিতরে অনেক ম্যাথ পাওয়া যায়, ঠিক আছে? তো এই চ্যাপ্টার নিয়ে আমি চেষ্টা করলাম আমার সাধ্যমতো ম্যাথগুলো এক জায়গায় কালেক্ট করে বিভিন্ন টাইপ আকারে সাজিয়ে তোমাদেরকে বোঝানোর। কতটা সফল হয়েছে আমি জানি না। তো এই ছিল আমাদের আজকের পর্ব, অর্থাৎ ফিজিক্যাল কেমিস্ট্রি 3-এর ফার্স্ট চ্যাপ্টারের ম্যাথ পর্ব। এর পরবর্তীতে আমরা দেখাবো এই চ্যাপ্টারের আরও বেশ কিছু, অর্থাৎ এই সাবজেক্টের আরও বেশ কিছু চ্যাপ্টারের ম্যাথ নিয়ে।